একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আটমনা হয়ে ভেবে চলেছে নিতু। তার ভাবনার জগৎ থেকে ধ্যান সরাতে তার বান্ধবী রুহি বেশ খানিকটা কাছে এসে বলে, এই নিতু নিতু, কোথায় খয়ে আছিস? হ্যাঁ, সামথিং সামথিং নাকি? রুহির ধাক্কায় ধ্যান ভাঙে নিতুর। ধ্যান থেকে বেরিয়ে নিতু বেশ চমকে উঠে বলে, কে কে? আরে বান্ধবী, তুই কি জানিস বলতো? আমি তোর বান্ধবী, আর তুই আমাকেই বলছিস কে আমি? ও সরি ইয়ার, আসলে তুই যে ডেকেছিস সেটা বুঝতে পারিনি। তা তুই হঠাৎ ছাদে আসলি কেন? তোকে ক্যাবিনে না পেয়ে ছাদে চলে আসলাম। কেন না, আমার তো জানা আছে তোর মন খারাপ হলেই ছাদে চলে আসিস। ও, আসলে আজকে মনটা ভীষণ খারাপ, তাই একটু ছাদে এসে বসে হেমেল হাওয়া খাচ্ছি। তার উপরে স্যারের টর্চার আমাকে আরও পাগল করে তুলছিল। এই টাকলাকে নিয়ে আর পারা গেল না। আমি বুঝি না, এই অফিসে এত এত সুন্দরী মেয়ে থাকতে টাকলা তোর পিছনেই কেন পড়েছে? কারণ তোদের গায়ে তো আর আমার মতো দাগ নেই। আমি যে এই সমাজের কাছে বোঝা নামক ডিভোর্স শব্দের সাথে নিজেকে জড়িয়েছি, আর ডিভোর্সি মেয়েদের সাথে যা খুশি বললে করলেও কেউ বলার কিছু প্রয়োজন মনে করবে না। আমি এটা বুঝি না, তুই বারবার ডিভোর্সি বলে নিজেকে ছোট করছিস কেন? নারীদের জীবনে বিয়ে যেমন নিয়ম অনুসারে হয়, ডিভোর্সও তো সেই নিয়মেই হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মাত্র। আর তাছাড়া তুই বল, এই সমাজে ডিভোর্সি জিনিসটা যদি না থাকতো, তাহলে কেউ কি তার অপছন্দের মানুষকে ছাড়তে পারতো? শোন বান্ধবী, তুই তো আর বিয়ে করিসনি, তাই মনের খুশিতে যেটা নয় সেটাই বলে যাচ্ছিস। কিন্তু আমি তো বুঝি ডিভোর্স জিনিসটা নরকে থেকেও ভয়ঙ্কর। কেউ ডিভোর্স দিয়ে হয়তো তার অপছন্দের মানুষকে ছেড়ে দিতে পারে, তবে এই একটা অপছন্দের মানুষের জন্য তাকেই পরিবার, আত্মীয় স্বজনের কাছে অপছন্দের তালিকায় নাম লেখাতে হয়। একটা ডিভোর্সি মেয়ের দাম যে এই সমাজে কী রকম সেটা আমি খুব ভালো করে বুঝতেছি বান্ধবী। আমি একটা কথাই বলি বারবার, কেউ যেন আমার মতো ভুল কখনো না করে। আমি তোর মুখ থেকেই শুধু এসব কথা শুনি, তবে আমি তো অনেক ডিভোর্সি মেয়েকেই দেখেছি, তাদের আবার মুখে শুনেছি তারা নাকি অনেক হ্যাপি। বান্ধবী, গ্যারা কলের চাপায় না পড়লে বোঝা যায় না চাপা পড়ার কি কষ্ট। আর কথা বলিস না এবার, তাহলে চল, না হলে টাকলা স্যার আবার খুঁজতে খুঁজতে পুরো অফিস মাথায় তুলবে। উপরের কথাগুলো বলে নিতু আর রুহি নিচে চলে আসে। অফিস টাইম শেষ, তাই বাসার দিকে রওনা দেবে এমন সময় পেছন থেকে তাদের বস মাসুদ সাহেব এসে ডাকে, এই দেখো, আমি তোমাকে এত জায়গায় খোঁজে হাঁপিয়ে গেলাম, আর তুমি আমার সাথে দেখা না করে বাড়ির পথে হেঁটে চলছো। এই জন্যই লোকে বলে, যার জন্য করেছিলিস সেই বলে চোর। মাসুদ সাহেবের কথা শুনে নিতু রুহির দিকে তাকিয়ে মাসুদ সাহেবকে উদ্দেশ্য করে বলে, তা ডিয়ার স্যার, আপনি আমাকে এত হন্য হয়ে কেন খুঁজতেছিলেন শুনি? এখানে সবাই আছে, তো চলো না আমরা একটা কফি শপে গিয়ে কফি খেতে খেতে কথা বলি। তোমারও ভালো লাগবে আর আমারও কিছু সময় কাটবে। সরি স্যার, আমার আজকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, না হলে সমস্যায় পড়ে যাব। আরে বাবা, এত চিন্তার কি আছে? হাতের মুঠোয় মোবাইল থাকতে মানুষ কি এখন আর চিন্তা করে বসে থাকে? হ্যাঁ, বাসায় ফোন করে বলে দাও আজকে তোমার বাসায় ফিরতে লেট হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে। না স্যার, সেটা বলা যাবে না, কেননা আমি তাদের বলে এসেছি আজকে আমি সকাল সকাল বাসায় ফিরব। আচ্ছা স্যার, আমি এখন আসি। আসসালামু আলাইকুম স্যার। নিতু উপরের কথাগুলো বলে রুহিকে নিয়ে চলে যায়। সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে এদিকে মাসুদ সাহেব পেছন থেকে নিতুকে ডাকতে গিয়েও না ডেকে কেবিনে চলে যায়। নিতু অফিস থেকে বের হবার পরেই রুহিকে উদ্দেশ্য করে বলে, উফ বাবা, বড্ড বাঁচা বেঁচে গেছি। দেখেছিস বান্ধবী, একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আর একটু থাকলেই তো টাকলা আমাকে পাগল করে দিত। বান্ধবী, তোর তো চান কপাল, সিনিয়র অফিসার থেকে ম্যানেজার হতে খুব বেশি সময় লাগবে না। জিএম স্যারের নজর পড়েছে বলে কথা। বইন, তুই ওই টাকলা ব্যাটার নজরটা আমার উপর থেকে সরিয়ে তোর দিকে নিয়ে নে না।
আমার এসব একদম ভালো লাগছে না। তোর মতো রূপের অধিকারী যদি হতে পারতাম তাহলে তো কবেই টাকলাকে বসে ফেলে জুনিয়র অফিসার থেকে জিএম হয়ে যেতাম। এমন করে স্বপ্ন দেখা বন্ধ করে পা চালিয়ে চল, নাহলে আকাশ থেকে জমিনে পড়তে ছিন্ন ভিন্ন হয়ে যেতে সময় লাগবে না। আর তাছাড়া আকাশের অবস্থাও খুব একটা ভালো না, মেঘেরা দল বেঁধে আমাদের ধরতে আসতেছে কিন্তু। হুম, ঠিক কথাই বলেছিস। এবার তাহলে চল তাড়াতাড়ি হেঁটে বাসায় যাই। এভাবে ওরা কথা বলতে বলতে বাসায় চলে আসে। নিতু বাড়িতে ঢুকে ঘরের দরজা পার হতেই বাতাসে ওর মা আর ভাবির বলা কথার সুর কানে এসে বাঁধে। আম্মা, একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। কেননা আমি আর কথাটা না বলে নিজের মাঝে রাখতেই পারছি না। আমি অতিষ্ঠ হয়ে পড়েছি এইসব নিয়ে। বৌমা, তুমি কি বলতে চাও শুনি? আম্মা, এভাবে আর কতদিন? আজ 6টা মাস হলো নিতুর স্বামী সংসার ছেড়ে আমাদের বাড়িতে এসেছে। আমাদের তো সমাজে বাস করতে হবে। এখানে আমাদের তো একটা সম্মান আছে নাকি? হ্যাঁ, সেটাই তো ঠিক বলেছ। আমি এখন কি করব বলো? ওকে বিয়ের কথা বললেই বারুদ ছাড়াই ধাউ ধাউ করে জ্বলে উঠে। ও কি এখনো ছোট মানুষ যে কিছুই বুঝি না? আমার তো আত্মীয়দের কাছে মুখ দেখাতেই পারছি না। সবাই এটা সেটা বলতেই থাকে। আমার কথা নয় বাদই দিলাম, কিন্তু আপনার ছেলে কি করবে? তার তো অফিসে যেতে আসতে বোনের গুণের কথা শুনতে শুনতে কান ভারী হয়ে গেছে। দেখি আজকে নাহিদ বাড়িতে আসুক, ওকে বলে নিতুর বিয়ের যদি একটা ব্যবস্থা করা যেতে পারে। আম্মা, আপনি এই কথাটা উত্তম বলেছেন। তবে আমি বলি কি, নিতু তো একটা ডিভোর্সি মেয়ে, আর একটা ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। কেউ বিয়ে করতে না চাইলে আমি কি তাহলে নিতুকে কেটে নদীর জলে ভাসিয়ে দিব বলো? নিতুর মা মিসেস নাহিদা বেগম চোখের কোণে জমে থাকা জল মুছতে মুছতে উপরের কথাগুলো বলে। এদিকে শাশুড়ির এমন কথা শুনে ঋষি বলে, আম্মা, আমি এইটা বলতে চাইনি। আমি তো বলছিলাম আমার একটা খালাতো ভাই আছে, ভালোই টাকা পয়সা রোজগার করে। তো ওর সাথে যদি নিতুকে। ঋষির কথা শেষ হতে না হতেই নিতুর সামনে এসে হাতের তালি দিয়ে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, বাহ ভাবি বাহ, আমি তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেছি যে আমাকে শেষমেশ নিজের 3 বিয়ে করা গাঁজাখোর ভাইয়ের সাথে বিয়ে দিতে উতলা হয়ে উঠেছো। ছেলে মানুষ, গাঁজা খেলে সমস্যা কি? বউ সন্তানের ভরণ পোষণ ঠিকভাবে করতে পারলেই তো হলো। আর 3 বিয়ে করেছে এটা তো দোষের কিছুই না। কেননা যাদের পাওয়ার থাকে তারাই এতগুলো বিয়ে করতে পারে। ছি ভাবি ছি, তুমি এতটা নিচু মনের মানুষ আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেখো ভাবি, আমি বিয়ে করি আর না করি সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সো এই ব্যাপারে তোমরা আমাকে আর একটাও কথা বলবে না। আমি নিজের কামাই করে খাই, তোমাদের টাকায় বসে বসে নই। দেখছেন আম্মা, আপনার মেয়ে আমাকে কিভাবে অপমান করে কথা বলল। আমি তার জন্য এত ভাবি, আর সে এইভাবে কথা শোনালো। এই জন্যই হয়তো গুণীজনেরা বলে গেছে, যার জন্য করবেই চুরি সেই বলবে চোর। বৌমা, তুমি একটু চুপ করো। আর নিতু, ঋষি তো ঠিকই বলেছে। তুই এই সংসারে চাকরি করে খাস ঠিক আছে, তাই বলে এভাবে বিয়ে না করে থাকতে পারিস না। সমাজের সবাই কটু কথা বলে, যেটা আমাদের কানে এসে বাজে। সমাজের সবাই কি বললো না বললো সেই দিকে কান পেতে থাকতে তোমাদের কে বলেছে? সমাজ আমাকে খাওয়ায় না পড়ায়? তুই এভাবে বললে তো হবে না। আমাদের সমাজে বাস করতে হলে সমাজের নিয়ম কানুন অবশ্যই মেনে চলতে হবে। মা প্লিজ, আমার কানের কাছে এখন এই বিরতিহীন রেডিও বাজানো বন্ধ করো। মাত্র অফিস থেকে ফিরেছি, একটু শান্তিতে থাকতে দাও। নিতু উপরের কথাগুলো বলে যেই না রুমে যেতে নেবে ঠিক এমন সময় ওর বড় ভাই এসে পেছনে দাঁড়িয়ে বলে, রুমে যাচ্ছিস যা, তবে কালকে বিকেলেই তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, মনে রাখিস সেটা। আমাকে যেন এই কথাটা আর দ্বিতীয়বার না বলতে হয়। নিতু রুমের দিকে পা বাড়াতে নিয়েও নাহিদের কথা শুনে দাঁড়িয়ে যায় আর নাহিদকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া একটা কথা বলতো, আমি তোদের মাথায় কি এতই বেশি হয়ে গেছি যে আমাকে এভাবে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ? দেখ নিতু, তুই আমার একমাত্র আদরের বোন।
বিয়ের আগে তোকে আমরা লালন পালন করেছি, সমাজ কিছুই বলেনি, কারণ তোকে তখন আমরা বিয়ে দিতে পারিনি। তুই অবিবাহিত ছিলি, কিন্তু এখন তুই একটা ডিভোর্সি মেয়ে। সবাই তোকে নিয়ে কটু কথা বলে, যা আমি শুনতে পারি না। শুনতে না পারলে কানে তুলো দিয়ে থাকবা, তবুও আমাকে এই বিয়ের কথা বলবে না। একবার তো দেখে শুনে বিয়ে দিয়েছিলে, কই 6 মাসের বেশি তো টিকলো না। দেখ নিতু, আমাকে কঠোর হতে বাধ্য করিস না। ওই ছেলের কি দোষ ছিল আজও তার সম্পর্কে একটা দোষের কথা বলতে পেরেছিস? বরং তুই নিজের হাতে সংসারটা ভেঙেছিস। ও আর ওর মায়ের অত অত ভালোবাসা আমার সহ্য হচ্ছিল। আমি তো আমার মতো করে সংসারটা সাজাতে চেয়েছিলাম। হ্যাঁ, তোর মতে সে মায়ের একমাত্র সন্তান হওয়ার পরেও মাকে একা রেখে তোকে নিয়ে ভিন্ন খাবে। বিয়ে করতে পেরেছে, তাহলে ভিন্ন খেতে দোষ কোথায় ছিল? দেখ নিতু, আমার কিন্তু মাথা গরম হচ্ছে। তখন নাচতে নাচতে ডিভোর্সটা করানোই ভুল হয়েছে। ভাই, তুমি বারবার ওই ছেলের কথা কেন বলো, যে কিনা মায়ের কথায় উঠতো বসতো? উঠতো বসতো তাতে কি এমন হয়েছিল? সে কি তোর প্রয়োজনীয় জিনিস দিতে কখনো অস্বীকার করেছে? বা যখন যে চেয়েছিস সেটা না দিয়ে থেকেছে? বরং তোর না চাওয়া সত্ত্বেও নিহার আরও মা তোকে এনে দিয়েছে। হাজার বার জন্ম নিলেও এমন ভালো ছেলে তোর কপালে জুটছে না। এই একটা দোষ তো ওদের মাঝে ছিল। মা ছেলের ওই ভালোবাসা আমার সহ্য হচ্ছিল না। ভুল আমরা করেছিলাম। ভালো ছেলে না দেখে যদি একটা নেশাখোর ছেলের সাথে বিয়ে দিতাম, হয়তো তোর ভালো হতো। সকাল বিকাল নিয়ম করে পিটাতো, শাশুড়ি অত্যাচারের উপর রাখতো, খুব ভালো হতো। ভাইয়া, আমি আর এইসব কথা শুনতে চাচ্ছি না, প্লিজ থামো। ভালো কথা শুনতে সবারই গা জ্বলে। একটা কথা মনে রাখিস বোন, যে আদর ভালোবাসা দেখাতে পারে সে কিন্তু প্রয়োজনে আঘাত করে শাসন করতেও পারে। নাহিদের কথার জবাবে নিতু আর কিছু না বলে সোজা রুমে চলে যায়। আর এদিকে নাহিদ তার মাকে ডেকে বলে, দেখলে মা, দেখলে তোমার মেয়ে আমার মুখের উপর কিভাবে তেজ দেখিয়ে চলে গেল? তুমিই বলো, আমি কি ওর খারাপের কথা চিন্তা করি? আসলে দোষ তো ওর না, দোষ তো আমাদের। আমরা ওর কথা না শুনে যদি সব দিক যাচাই করতাম তাহলে এমনটা হতো না। সেটাই তো এখন বুঝতেছি। আগে তো মনে করেছিলাম ছেলে আর ছেলের মা খারাপ, তাই হয়তো নিতু সংসার করতে চাচ্ছে না, কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পরে তো দেখলাম খারাপ আমার বোন। ওরা তো চাওয়ার থেকেও বেশি ভালো ছিল। আমার মনটাই চাই ওকে মেরে বস্তা ভরে নদীতে ফেলে দিয়ে আসি। এসব আর আমার সহ্য হয় না। নাহিদ, এবার একটু শান্ত হ। আমি ওকে বুঝিয়ে বলবো নিয়ে, ছোট মানুষ এত কিছু বুঝলে তো আর স্বামীর ঘর ফেলে আসতো না। শাশুড়ির এমন কথা শুনে রেশি বেশ তাচ্ছিল্যের সাথে বলে ওঠে, আমা, আপনার এই ন্যাকা কথাগুলো আমার একদমই ভালো লাগে না। নিতু যথেষ্ট বড় হয়েছে, ও এখন এতটাও ছোট না যে নাক চাপলে দুধ বের হবে। বৌমা, তুমি একটু চুপ করো তো। আমি বললাম তো নিতুকে বুঝিয়ে রাজি করাবো নি। আমা, আপনি একটু ভালো করে বুঝাইন না, আর না হলে এই সমাজ ছেড়ে আমাদের বিতাড়িত হতে হবে। বেশি সময় লাগবে না। রেশি, এবার একটু চুপ কর, আর যাও গিয়ে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। হ্যাঁ, যাচ্ছি। আমি ভালো কিছু বললেই তো তোমাদের কাছে দোষী। বোনের সাথে তেজ দেখাতে পারে না, পারে শুধু আমার সাথে। দেখ রেশি, আর একটা কথা বললে মেরে কিন্তু বাপের বাড়ি পাঠিয়ে দেবো। অফিস থেকে এসেও শান্তি নাই। হ্যাঁ হ্যাঁ, রেখে আসো, তবুও লোকের কটু কথা শোনার থেকে তো বেঁচে যাব। মা, তুমি ওকে থামতে বলবে নাকি চুলের মুঠি ধরে দিমু কয়েকটা? আহ, বৌমা, তুমি গিয়ে একটা পানি নিয়ে আসো, যাও। দেখছই তো ওর মেজাজ গরম, তার উপরে কথা শোনাচ্ছ। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে নিতু বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে বাইরে বৃষ্টি পড়া দেখছে আর নিজের চোখের পানি ছড়াচ্ছে। ঠিক কিছু সময় পরে কফির মগ হাতে নিতুর রুমে হাজির হয় মিসেস নাহিদা বেগম। মেয়েকে না দেখতে পেয়ে বারান্দায় চলে আসে আর এসে নিতুকে দেখতে পেয়ে বলে, নিতু, অফিস থেকে তো তুই এসে কিচ্ছুই খাসনি। এই নে, আমি নিজের হাতে তোর জন্য স্পেশাল কফি বানিয়ে আনলাম। কে মাথাটা একটু ঠান্ডা কর তো দেখি। তোমার কি মনে হয় আমার মাথায় গ্যাসের চুলা বসানো আছে যে তোমার বানানো কফি খেয়ে আমি মাথা ঠান্ডা করব? কোনো কথা বলার আগেই ছ্যাদ করে উঠিস। দেখ নিতু, তুই যথেষ্ট শিক্ষিত,
আমাদের থেকে বোঝার ক্ষমতা তোর অনেক বেশি। তাহলে কেন বুঝিস না এই সমাজের কাছে একটা ডিভোর্সি মেয়ে হলো অভিশাপ স্বরূপ? ও, তার মানে আমি তোমাদের সংসারে অভিশাপ বয়ে আনছি। মা এভাবে না বলে সোজাসুজি বলে দিলেই তো পারো। আমি এখন তোমাদের মাথায় বোঝা হয়ে গেছি, মাথা থেকে ফেলে দিলেই মুক্তি পেয়ে যাবা। হ্যাঁ, ঠিকই বলেছিস। মাথায় ভারী বোঝা নিয়ে হয়তো থাকা যায়, তবে এই বোঝা নিয়ে থাকা যায় না। দয়া করে কালকে একটু শান্ত থাকিস। ছেলেপক্ষের পছন্দ হলেই বিয়ে করে নিয়ে যাবে। আর শুনেছি ছেলের পরিবারটাও অনেক ভালো, আর ছেলেও নাকি বেশ ভালো টাকাই কামাই করে। মিসেস নাহিদা বেগম উপরের কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। এইদিকে নিতু চোখের পানি মুছে আবারও বৃষ্টি দেখতে থাকে। রাতে খাবার টেবিলে নাহিদ নিতুকে উদ্দেশ্য করে বলে, নিতু, আমি বলি কি, এবার চাকরিটা ছেড়ে দিয়ে বিয়েটা করে নে। কেননা তারা তাদের বাড়ির বউকে দিয়ে চাকরি করাবে না, সেটা আমাকে স্পষ্ট বলে দিয়েছে। ভাইয়া, তুমি কেউ ভালো করেই জানো আমি নিজের পায়ে চলতেই বেশি পছন্দ করি, অন্যের পায়ে না। তুমি কি করে বলতে পারছো আমি স্বামীর স্বাধীনতায় চলবো? আমার নিজের বলে কি কোনো স্বাধীনতা নেই? তুমি খুব ভালো করেই জানো এই একটা কারণেই আগের সংসার ছেড়েছি। নিতুর কথা শুনে নাহিদ কিছু বলতে যাবে তার আগে ঋষি বলে ওঠে, নিতু বোন আমার, একটা কথা শোনো। মেয়েদের ইচ্ছা অনিচ্ছার দাম এই সমাজ ততদিন দেয় যতদিন একটা মেয়ে বাবার ঘরে রাজকন্যা হয়ে থাকে। যখনই মেয়েটা বাবার রাজকন্যা থেকে অন্যের ছেলের স্বপ্নের রানী হয়ে যায়, তখন মেয়েদের সব ইচ্ছা অনিচ্ছা মাটি চাপা পড়ে যায়। আমাকে আম্মাকে দেখেও তো তোর কিছু বোঝা উচিত। বৌমা ঠিকই বলেছে। মেয়েদের এত ইচ্ছা থাকতে নেই, জানিস তো মেয়েদের নিজের বলতে কিচ্ছুই থাকে না। জন্মের পর বাবার বাড়িতে থাকতে হয়, আবার বিয়ের পর পালকি চড়ে স্বামীর ঘরে। মাঝখানে ভিন্ন ভিন্ন নাটকের অভিনয় করে কিছু মায়া তৈরি করে আবার সেই চার বেহারার পালকি করে স্বামীর ঘর ছেড়ে অন্ধকার রাজ্য পাড়ি জমাতে হয়। মা, তোমরা ওকে ভালো করে বোঝাও। আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম। সে কিরে, তুই তো এক লোকমা ভাত খেলি মাত্র, তাতেই তোর খাওয়া হয়ে গেল? মা, মাথার উপরে যখন চিন্তা এসে ভর করে তখন খাওয়ার রুচিটাও থাকে না। উপরের কথাটা বলেই নাহিদ রুমে চলে যায়। এইদিকে নিতু সবার এমন আচরণ দেখে বুঝতে পারে তাদের কথার বাইরে গেলে হবে না, তাদের কথায় চলতে হবে। সেজন্য নিতু অনেক ভেবে চিনতে বলে, মা, আমি ছেলেপক্ষের সামনে যাব, তবে আমার কিছু কথা আছে। নিতুর কথা শুনে তো ঋষি আর নাহিদা বেগম অনেক খুশি হয়। তবে কিছু কথা আছে শুনে আবারও মনটা মলিন করে ঋষি বলে, নিতু, তুই আবার কি কথা বলতে চাস বল। যেটা শোনার আগেই আমার ভেতরটা না ধুকপুক ধুকপুক করতে শুরু করেছে। ভাবি, এত চিন্তার কিছু নাই। আমি এমন কিছুই বলবো না যেটা শুনে তোমরা বউ শাশুড়ি হার্ট অ্যাটাক করবে। নিতু মা আমার, বল দেখি তোর কি কথা বলার আছে? ছেলে আর তার পরিবার আমার না পছন্দ হলে তোমরা আমাকে বিয়ে করাতে জোর করতে পারবে না। নিতুর কথা শুনে ঋষি বেশ রাগান্বিত হয়ে বলে ওঠে, নিতু, এসব বলিস না। কেননা তোর গায়ে যে সার্টিফিকেট ঝুলিয়েছিস সেটার পরে কোনো রাজকুমার তোকে বিয়ে করতে আসবে না। যদি আসি তাহলে মাথায় টাক পড়া বা 2-3টা বিয়ে করা ছেলেই আসবে। তাহলে আমার বদলে তোমাকে বিয়ে দিয়ে দিব, সমস্যা নেই তো। আমাকে নিয়ে তো তোমারই বেশি সমস্যা, তাই না? নিতুর কথা শুনে ঋষি রাগে গজগজ করতে করতে ওর শাশুড়িকে উদ্দেশ্য করে বেশ কর্কট কণ্ঠে বলে, আম্মা দেখেছেন আপনার মেয়ে কি বলল? আমি তার সুখের কথা ভেবেই নিজের অর্ধেক শরীর শুকিয়ে ফেললাম, আর সে বলে কিনা আমিই ভালো না। বৌমা তুমি একটু থামো তো। আচ্ছা নিতু, তুই কি কিছু বুঝিস না? আমরা কি তোর মন্দ চেতে পারি? তোমরা যে আমার জন্য শুধু ভালো ভাবো সেটাও তো আমার মনে হয় না। যদি ভালোই চাইতে তাহলে এভাবে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতে না, যেখানে এই সংসারের অর্ধেক খরচ আমিই চালাই। মারে, তোর বুদ্ধি কম তাই এই কথা বলছিস। একটা ডিভোর্সি মেয়ে যখন বাপ ভাইয়ের মাথায় বসে খায় তখন এই সমাজ কখনোই ভালো চোখে তাকে দেখে না।
আমি তো আর বাপ ভাইয়ের সম্পদ ধ্বংস করতেছি না, তাদের ঘরে বসে খেয়ে খেয়ে আমি নিজের টাকায় চলি। নিতুর এসব কথা কেন জানি মিসেস বেগমের আর ভালো লাগছিল না, তাই সে বেশ কড়া গলায় বলে দেয়। দেখ নিতু, তোর এসব কথা আমার একদমই শুনতে ইচ্ছে হচ্ছে না। তুই কালকেই অফিসে যাবি না, ব্যাস। তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, মনে থাকে যেন। নাহিদা বেগম ওপরের কথাটা বলে ঋষিকে নিয়ে চলে যায়, নিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে। এদিকে নিতু মনমরা হয়ে খাবার টেবিলে কিছু সময় বসে থেকে সবকিছু গুছিয়ে রুমে চলে আসে। বালিশে মুখ গুজে কান্না করতে থাকে আর নিজের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে সেটার খেয়াল নেই নিতুর। পরের দিন সকালে বউ শাশুড়ি মিলে রান্নার হিড়িক ফেলেছে। বাড়ির মেয়েকে দেখতে আসবে বলে সাধ্যমতো যা পারে তা তৈরি করার চেষ্টা করেছে। দুপুর পেরিয়ে গেছে, তবুও খবর নেই নিতুর। সেটা দেখে ঋষি বলে, মা দেখেছেন আমাদের মহারানীর কোনো খবর আছে নি? ওকে যে আজকে ছেলেপক্ষ দেখতে আসবে সেটা কেউ ভুলে গেছে? দেখো বৌমা, নিতুর মনটা এমনিতেই খারাপ, তাই তুমি আর বেশি কিছু না বলে বরং গিয়ে দেখে আসো ও রেডি হচ্ছে নাকি। আমার কথা তো শুনতেই পারে না। আপনি বরং গিয়ে আপনার মেয়েকে রেডি হতে বলেন। আমি কিছু বললেই তো ওর কাছে বেশি হয়ে যায়। ঋষির কথার জবাবে নাহিদা বেগম কিছু বলতে যাবে তার আগেই রুহি দরজায় দাঁড়িয়ে বলে, তোমাদের কারোরই যেতে হবে না, আমার বান্ধবীকে সাজিয়ে বউ রূপে তৈরি করতে আমি এসে গেছি। ও রহিমা, তুমি এসেছো, যাও তো গিয়ে ওকে একটু তাড়াতাড়ি রেডি করো, আর কিছু সময় পরেই ছেলেপক্ষ এসে পড়বে। আচ্ছা আন্টি, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি কোনো চিন্তাই করিয়েন না। রুহি ওপরের কথাগুলো বলে সোজা নিতুর রুমে চলে আসে। এদিকে নিতু বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে নীল আকাশের দিকে তাকিয়ে আছে। রুহি সেই কখন থেকে দেখে যাচ্ছে, তবুও যেন ঘুর ফিরছে না নিতুর। রুহি নিতুর এমন কাণ্ড দেখে ধাক্কা দিয়ে বলে, ওই নিতু, কি হয়েছে তোর? রুহির এমন ধাক্কা খেয়ে নিতু বাস্তবে ফিরে বেশ আশ্চর্য হয়ে বলে, কে কে? তুই আমাকে চিনতে পারছিস না? বিয়ের আগেই না চেনার ভান করতেছিস, না জানি বিয়ের পরে সামনে পড়লে কি করিস। আরে রুহি, তুই কিছু মনে করিস না, আমি আসলে বুঝতে পারিনি তুই আমাকে ধাক্কা দিয়েছিস। দিনের বেলা যদি আকাশে তারা গুনতে থাকিস, তাহলে পাশে কে আসলো কে ধাক্কা দিল কি করে বুঝবি? থাক, ওইসব বাদ দিয়ে বল, কি মনে করে আমাদের বাসায়? বান্ধবী, তুই একটা কথা বললি, আমার একমাত্র বান্ধবীকে ছেলেপক্ষ দেখতে আসবে আর আমি সেখানে আসবো না? না মানে, তোকে তো পায়ে ধরে আনতে পারিনি আমার বাসায়, তাই একটু কনফিউশনে ছিলাম আর কি। তা যাই হোক, খাবার খেয়েছিস? তোর কি মনে হয় আন্টি তার মেয়েকে রেডি না করে দিলে আমাকে খেতে দিবে? দেখ রুহি, আমার একদম ভালো লাগছে না, তুই আমার সামনে থেকে যা, আমার একটু একা থাকতে দে। সে কি কথা? হ্যাঁ, তোর জন্য সবাই এত চিন্তা করতেছে আর তুই এভাবে কথা বলতেছিস? চল রেডি হ। না রে, আমার ভালো লাগছে না। তোর ভালো লাগতে হবে না, তোকে দেখে ছেলের ভালো লাগলেই হবে, তাহলে সকল খুশি। বুঝেছি, তুইও আমার পরিবারের পক্ষে চলে গেছিস। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। নিতু রুহির সাথে না পেরে হালকা করে সাজতে রাজি হয়। রুহি সুন্দর করে নিতুকে সাজিয়ে দেয়। পিঙ্ক কালারের শাড়ির সাথে সবকিছু ম্যাচিং করে পরিয়েছে। উফ, দেখতে যে কি সুন্দর লাগছে। রুহি নিতুর মাথায় হাত দিয়ে বলে, কারো যেন নজর না লাগে। ইস, যদি আমি মেয়ে না হয়ে ছেলে হতাম, তাহলে তোকে আমিই বিয়ে করে ফেলতাম। হয়েছে তোর আদিক্ষেতা? যদি হয়ে থাকে তাহলে এখান থেকে যা। হ্যাঁ, আমি যাই, আর তুমি আমার এত কষ্টে সাজানোটা নষ্ট করো। তোর মতিগতি আমি মনে হয় বুঝি না। আমি কিছুই করব না, তুই যা খাবার খেয়ে নে, যখন তারা আসে তখন ডাকতে আসিস। ঠিক আছে মেরে পেয়ারি বান্ধবী। রুহি ওপরের কথাগুলো বলে সেখান থেকে চলে আসলে রান্নাঘরে। তো রুহিকে দেখে ঋষি জিজ্ঞেস করে, রুহি, তুমি কি তোমার বান্ধবীকে রেডি করতে পেরেছো? ভাবি, আমি নিতুকে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করেছি, ছেলে দেখেই পাগল হয়ে যাবে। সে তো একটু পরে দেখতে পাবে। ঋষির কথা শেষ না হতেই কলিং বেলটা বেজে ওঠে।
কলিং বেলের শব্দ শুনে ঋষি নাহিদা বেগমকে বলে, আম্মা দেখেন তো কে আসলো, মনে হয় আপনার ছেলে তাদের সাথে করেই নিয়ে এসেছে। তুমি সব কিছু রেডি করো, আমি গিয়ে দেখি কে এলো। ঠিক আছে আম্মা। নাহিদা বেগম দরজা খুলে দেখতে পায় নাহিদের সাথে একটা ছেলে আর মধ্যবয়সের একজন মহিলা। নাহিদ তুই এসেছিস? সবকিছু রেডি তো? হ্যাঁ সব কিছু রেডি, তুই ভিতরে গিয়ে বসে। তারপরে সবাই ভিতরে গিয়ে বসে। নাহিদ ওদের সাথে কথা বলতে থাকে আর এদিকে ঋষি তাড়াতাড়ি করে ওদের জন্য খাবারের ব্যবস্থা করে। কিছু সময় পরে খাবারের পর্ব শেষ করে তারা মেয়ে দেখতে যায়। রুহি নিতুকে সাথে নিয়ে আসে। নিতু সবার সামনে এসে অতি নর্মতার সাথে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখানে বসো। নিতু আর কিছু না বলে সেখানে বসে। এদিকে ছেলে মানে আক্কাস আলী তো হা করে তাকিয়ে আছে। মেয়েরা 2 বিয়ে করার পরেও এমনভাবে আছে যেন এই প্রথম কোনো মেয়ের সামনে এসে বসেছে। ছেলের মা নাহিদকে বলে, নাহিদ সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার বোনের থেকে যদি কিছু জানার থাকে তো জানতে পারেন। তার যে একটা বিয়ে হয়েছিল সেটা তো জেনে এসেছি, এখন নতুন করে আর কি বা জানবো। তবে মেয়ে বাড়ির সব কাজ করতে পারে তো? হ্যাঁ সব কাজ করতে পারে। আমি কি আপনাকে জিজ্ঞেস করছি? আমার কথার জবাব মেয়ে দিবে, আপনি কেন? আন্টি কিছু মনে করবেন না, আসলে আমার বোন চাকরি করে তো, তাও বাড়ির সব কাজ করতে পারে। আমরা তো আর মেয়েকে দিয়ে চাকরি করাবো না, তাকে আমার বাড়ির সব কাজ আর আমার সেবা করতে হবে, এই আর কি। ঠিক আছে। এখন তাহলে আসল কথায় আসে। হ্যাঁ বলেন, কি বলার আছে? আমার ছেলের সাথে আপনার বোনকে বিয়ে দিতে হলে 2 লক্ষ টাকা নগদ, একটা মোটরসাইকেল, 2 ভরি সোনা আর আন্টি আর কি যেন বলতে বাকি রাখলেন, সেটা একটু খুলে বলেন। আমার ছেলে ঘর সাজিয়ে দিবেন না, মানে সেই সব তো আপনার বোনের ব্যবহারের জন্যই। কিন্তু ঘটক যে বললো আপনাদের যদি মেয়ে পছন্দ হয় তাহলে কিছুই দিতে হবে না। সে তো ঘটক বলবেই, আর তা ছাড়া এসব তো কিছুই না, সামান্য উপহার মাত্র। আর তাছাড়া যদি যৌতুক চাইতাম তাহলে তো অনেক কিছুই চাইতে পারতাম। ও আচ্ছা, তা আন্টি আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে হলে এসব দিতে হবে? তা আমার বোনকে আপনারা কি দিবেন? আমরা আর কি দিব, এই ধরো একটা নাকফুল, আর তাছাড়া ডিভোর্সি মেয়েকে তো একটা ছেলে বিয়ে করতেই চায় না। ঘটকের জোড়াজুড়িতে আমি আমার ছেলেকে রাজি করিয়েছি। ছেলে মায়ের এমন কথা শুনে নাহিদ কেন নিতুর যেন রাগে মাথা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এখনই 2টার কাঁচা চিবিয়ে খাবে। এদিকে নাহিদ বলে, আন্টি আপনার ছেলে 2 বিয়ে করছে, তারপরেও অবিবাহিত মেয়েকে বউ হিসেবে খুঁজতেছেন। আরে মাত্র ছেলে মানুষ, 1-2টা বিয়ে করলে সেটা গোনায় পড়ে না। এখন তোমরা রাজি হলে বলো, আমি নাকুল সাথে নিয়ে এসেছি। আমি আমার ডিভোর্সি বোনকে গলা কেটে নদীতে ভাসিয়ে দেবো, তবুও আপনাদের সাথে আত্মীয়তা করব না। আপনারা সম্মান থাকতে এখান থেকে বিদায় হন। করাইতে আইছিলেন ছেলে বিয়ে, খুঁজতেছেন কাজের মেয়ে, আবার চেয়ে বসতেছেন হাজারটা জিনিস। ভাইয়া এদের বসিয়ে না খাইয়ে পুলিশে খবর দিয়ে ধরিয়ে দাও। 2 বিয়ে করা ছেলেকে বিয়ে করাইতে এনে সিঙ্গেল দাবি করে, আবার সাহস কত বড়, যৌতুক চায়। আমরা কিন্তু যৌতুক চাইনি, ওইটা তো উপহার চেয়েছে। এখনই আপনারা আমার বাসা থেকে বের হন, না হলে উপহার কিন্তু আমি এবার দিয়ে দেব। নাহিদের রাগান্বিত কথা শুনে ছেলে আর ছেলের মা লেজ গুটিয়ে দৌড়ে পালিয়ে যায়। এদিকে ঋষি নাহিদকে বলে, কি করলে এটা? এখন নিতুর বিয়ে কার সাথে হবে? থাপড়াই তোর দাঁত ফেলে দেব। তোর কি মনে হয় আমার বোন এতটাই বেশি হয়েছে যে আমি এমন পরিবারে বিয়ে দেব? আগে তো ভালো ঘরেই দিচ্ছিলা, কই তোমার বোনের তো পছন্দ হয়নি, তার তো এমন পরিবারের লোকজন পছন্দ। ঋষি তুমি ভিতরে যাও, আর নাহিদ বাজার মাথা ঠান্ডা কর। কি করে ঠান্ডা হবো বলো? এরা কোন ধরনের মানুষ? বাবা এসব বাদ দে, নিতুর কপালে ভালো কিছু থাকলে অবশ্যই হবে। ওর কপালও নিজেই পুড়িয়ে ফেলেছে, সেটা কখনো আর ঠিক হবে না। তোমাদের তো বলিও নি আমাকে নিয়ে এত চিন্তা করতে, আমি তো এমনিতেই ভালো আছি। তুই তো ভালো থাকবি, কারণ তোকে তো আর কথা শুনতে হয় না। তোমরা কি চাও, আমি এই বাড়ি থেকে চলে যাই, নাকি গলায় রশি দিয়ে তোমাদের গলায় আটকে থাকা কাঁটা বিদায় হয়ে যায়?
সেটা ছাড়া তো আর উপায় নেই। তোকে এমনটাই করতে হবে যে নিজের ভালো না বোঝে তার ভালো খুঁজে কি লাভ। নাহিদের কথা শুনে নিতুর ভীষণ খারাপ লাগে, তাই নিতু সেখানে আর কোনো কথা না বলে চলে যায়। এদিকে নাহিদকে উদ্দেশ্য করে ওর মা বলে, নাহিদ, তোর এসব কথা বলা ঠিক হয়নি। এমনিতেই নিতু যেই জিদা মেয়ে, এখন যদি রাগের বসে কিছু একটা করে বসে তখন কি হবে? মা তুমি একটু থামো তো। তোমার আশকারা পেয়ে পেয়েই আজকে ওর এই অবস্থা। তুমি তো ওকে ওই সংসার থেকে ফিরিয়ে এনেছিলে। আমি তো মেয়ের ভালোর কথা ভেবে সেটা করছিলাম। এখন আমি কি জানতাম এমনটা হবে? তাহলে এখন এত চিন্তা করতেছো কেন? ও মরে গেলেও আমি বেঁচে যাই। তোমাদের মা মেয়েকে নিয়ে আমি আর পারছি না। নাহিদ, আমিও তোদের কাছে বোঝা, সেটা আগে বলতেই পারতি। মা প্লিজ এখান থেকে যাও, আমার একদম ভালো লাগছে না। ছেলের এমন কথা শুনে নাহিদা বেগম সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। কেননা ছেলে তার সাথে এভাবে আগে কখনো কথা বলেনি। এদিকে ঋষি নাহিদের কাছে এসে হাতে হাত রেখে বলে, দেখো, তুমি আম্মার সাথে এমনভাবে কথা বলে একদম ঠিক করনি। আম্মা কান্না করতেছে। কান্না তো সবেমাত্র শুরু। এই মেয়ের জন্য তোকে চোখের জল আর নাকের জল এক করতে হবে। কতই না সুন্দর ছিল নেহালের পরিবার। এখন যা হবার তো হয়েই গেছে। এখন আর সেসব বলে কি কোনো লাভ আছে? আমি বারবার মাকে বুঝিয়েছিলাম নেহাল অনেক ভালো ছেলে, নিতুকে বুঝিয়ে বলো সব ঠিক হয়ে যাবে, কিন্তু তিনি আমার কথা শোনেননি। তার একটাই কথা, মেয়ের ডিভোর্স না হলে মা মেয়ে দুজনে আত্মহত্যা করবে। কে এখন কান্না আসে কেন? তোমার দুটি পায়ে পড়ে প্লিজ চুপ করো। আম্মা অনেক কান্না করছে। ঋষির কথার জবাবে নাহিদ আর কোনো কথা না বলে সেখান থেকে বাইরে চলে যায়। এদিকে রুহি নিতুকে বুঝিয়ে বলে, দেখ নিতু, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর মন খারাপ করে লাভ নেই। দেখেছিস বাড়ির সবাই আমার সাথে কিভাবে কথা বলে? মাও আমার জন্য কথা শুনতেছে। যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে এই জীবন কবেই শেষ করে দিতাম। চুপ, এমন কথা বলে না। আচ্ছা তুই থাক, আমি বাড়িতে যাই, আর উল্টাপাল্টা কি যেন করে বসিস না। রুহির কথার জবাব না দিয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে নিতু। পুরো বাড়িটাই মরা বাড়ির মতো হয়ে গেছে। এদিকে 6টা মাস পার হয়ে যাওয়া সত্ত্বেও নিতুকে ভুলতে পারেনি নেহাল। তাদের মা ছেলের মাঝে কথা হচ্ছে। বাজান 6টা মাস হয়ে গেল, তোকে কত করে বললাম একটা বিয়ে কর। তুই তো আমার কোনো কথাই শুনিস না। তুই আমার একটা মাত্র সন্তান। তুই বিয়ে না করলে আমার এই সম্পত্তি ওয়ারিশ কোথা থেকে আসবে? মা, তুমি তো ভালো করে জানো আমি নিতুকে ঠিক কতটা ভালোবাসতাম। ওর ভালোবাসা নিয়ে আজও বেঁচে আছি। ওকে ছাড়া আমি কাউকে কল্পনাই করতে পারি না। যে মেয়ে তোর ভালোবাসা বুঝলো না, তোকে ডিভোর্স দিয়ে চলে গেল, তার কথা প্রতিদিন বলিস, শরম করে না? মা, তুমি কি ভুলে গেছো আমি ওর পার্ডন ডিভোর্স পেপারে আজও সাইন করিনি? এটা ভেবে যদি ওর মনে আমার জন্য জায়গা তৈরি হয়। এই পৃথিবীতে তুই মনে হয় একমাত্র ছেলে যে কিনা বউয়ের পাঠানো ডিভোর্স লেটারে সাইন না করে যত্ন করে রেখেছিস। মা, আমার যদি কখনো মরণ হয় তখন তুমি নিতুকে ডেকে বলে দিও এ এখনো আমার বউ। নেহালকে ওর মা বুকে টেনে নিয়ে আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আচ্ছা নিহাল, তুই যখন ওকে এতটাই ভালোবাসিস এখনো, তাহলে ওর সাথে আবার দেখা কর, সবকিছু খুলে বল। আমার মনে হয় নিতু এই 6 মাসে বুঝে গেছে একটা ডিভোর্সি মেয়ের কতটুকু দামি সমাজের কাছে। না মা, আমি ওর কাছে যেতে পারবো না। ও যদি ভুল ভাঙে তখন ও নিজেই আসবে। তোকে নিয়ে আর পাই না, কষ্টের আগুনে জ্বলবি তবু পানি ঢালার ব্যবস্থা করবি না। আচ্ছা শোন একটা কথা, হ্যাঁ মা, বলো। তোর ডিভোর্সের পর তো আমরা সিলেট এসেছিলাম, এখন আবার আমাদের ঢাকায় ফিরে যেতে হবে। তুমি কি আবার চাচ্ছ আমাদের আবার দেখা হোক? ছেলের মা হিসেবে এটা ছাড়া আর আমার কাছে দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এভাবে চোখের সামনে ছেলেকে ধুকে ধুকে শেষ হতে দিতে তো আর দেখতে পারবো না। মা প্লিজ, আমি ওর সামনে গেলে নিজেকে ধরে রাখতে পারবো না। এখনো চোখ বন্ধ করলে ওর মায়া ভরা মুখটাই ভেসে ওঠে। তোমার কথা আর আমি শুনতেছি না, তবে হ্যাঁ, নিতুকে আবার যদি তোর ঘরে ফিরিয়ে আনি তাহলে ওই বাড়িতে আর জীবনে পাঠাবো না। আমাদের বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার পরেই ডিভোর্সের ঘটনা ঘটেছে। ওর মা কি পানি পড়াই না ওকে খাওয়াইছিল আল্লাহ জানে।
শুরুতে কিন্তু নিতু অমন ছিল না। হঠাৎ করে কি হলো যে আমাকে আর তোমাকে সহ্যই করতে পারলো না? হয়েছে এইসব বাদে। আর হ্যাঁ, আমরা আগামীকালকেই ঢাকায় শিফট হচ্ছি। তুই ওখানকার অফিসের দায়িত্ব নিবি। আমি এইসব দায়িত্ব নিতে পারবো না, আমি রেস্টে থাকতে চাই। সে গেলেই দেখা যাবে। এভাবে মা ছেলের মাঝে আর অনেক কথা হয়। দেখতে দেখতে আরও বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন বিকেলে খাবার টেবিলে বসে নিতু আর ওর মা কথা বলতেছে। নিতু, বলি কি, কি বলতে চাও? নেহালের সাথে তোর কি কোনো যোগাযোগ হয়েছিল? নিতু খাবার প্লেটে হাত বোলাচ্ছিল। এমন সময় মায়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এমন কথা জিজ্ঞেস করলে, মানে কি? না মানে যদি যোগাযোগ হয়ে থাকে তাই বললাম আর কি। যেই দিন ডিভোর্স পেপারে সাইন করেছি সেই দিন থেকে ওর সব কন্ট্যাক্টের জিনিস মুছে ফেলেছি। এখন তোর ভাই ভাবি তো আমাদের দেখতেই পারছে না, তোর ঘর ভাঙার নুরো ক্রেডিট নাকি আমার? দেখো মা, সব আমার কপালে লেখা ছিল, তাই হয়েছে বা হয়েই চলেছে। এইসব নিয়ে কথা না বলে খাও তো। মা মেয়ে কথা বলছিল এমন সময় বাইরে থেকে নাহিদ আর ঋষি ভিতরে এসে বলে, বাহ মা বাহ, আমাদের রেখে মা মেয়ে খেয়ে সাবার করে দিছো। ভাইয়া, তুমি এসব কি বলতেছো? ভাবি না মাকে বলে গেছে তোমাদের আসতে রাত হবে, এমন কি বাইরে থেকে খেয়ে আসবে? ও, নিজের সংসার খেয়ে শেষ করে এখন আবার আমাদের সংসারের মাঝে হাত দিচ্ছিস? মানে কি বলছো? তোর মা মেয়ে মিলে মিথ্যে নাটক ভালোই করতে পারিস দেখেছি। বৌমা, আমি আবার তোমাদের সাথে কিসের নাটক করলাম? এই যে আমি নাকি বাইরে থাকবো বলে গেছি। তুমি তো বলেই গেলে ফিরতে দেরি হবে। দেখছো, তোমার মা এখন মেয়ের পক্ষে চলে গেছে। মা আমার পক্ষে ছিলই বা কবে? মা তুমি আর নিতু যা শুরু করেছো তাতে আমাদের আর এক সংসারে থাকা সম্ভব না। এক সংসারে থাকবি না মানে কি? তোমাদের কারণে আমি সমাজের কাছে ছোট হয়ে যাচ্ছি, তাই আমি চাই। কি চাই সেটা বল। কি চাই তুমি বোঝো না? আমাদের এই বাড়ি থেকে চলে যেতে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। তোরা মা মেয়ে আমার বাড়ি ছেড়ে চলে যা। তোর বাবা মরে যাওয়ার পরে এত কষ্ট করে তোদের দুই ভাই বোনকে মানুষ করেছে, আজকে বুঝি সেটার প্রতিদান দিচ্ছিস? ওকে খাইয়ে বড় করাটা আপনার কর্তব্য ছিল, আর তাছাড়া পেটে ধরেছেন, বড় তো করতেই হবে। নাহিদ, আজ তুই অনেক বড় হয়ে গেছিস, তাই না? তোর সংসারে আমাদের আর দরকার নেই। মা দয়া করে তোমরা চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা বাবা, চলে যাব, তবুও তোরা সুখে শান্তিতে থাক, এইটাই চাই। ভাইয়া, এখন আমরা কোথায় যাব এত রাতে? তার চেয়ে বরং আমরা সকালে চলে যাব। সব নষ্টের মূল হলি তুই, তাই আমি তোদের আর এক মুহূর্তের জন্য আমার বাসায় রাখতে চাই না। এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভাইয়া, একটা রাত থাকতে দিলে না, কথাটা তোমাকে চিরকাল মনে করাবে। মা, চলো আমরা চলে যাই। এখন আমরা কোথায় যাব? আর তাছাড়া এই বাড়িতে যখন তোকে নিয়েই এত সমস্যা, তখন তুই চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। মায়ের এমন কথা শুনে নিতু যেন পাথর হয়ে গেছে। এদিকে নাহিদ বলে ওঠে, হ্যাঁ, মা আমাকে 10 মাস পেটে ধরেছে, মা আমার কাছেই থাকবে। তুই বেরিয়ে যা, তোকে বিয়ে দিয়েছিলাম, আমাদের দায়িত্ব শেষ। এখন তুই রাস্তায় পড়ে মরবি নাকি নরপশুদের খাবার হবি সেটা তোর ব্যাপার। ঠিক আছে ভাইয়া, আমি যখন তোমাদের কাছে এতই বেশি হয়ে গেছি তখন থাকবো না আর তোমাদের কাছে। হ্যাঁ, চলে যা এখান থেকে। নিতু আর কিছু না বলে রুমে গিয়ে সবকিছু গুছিয়ে রাতের আধারেই বেরিয়ে পড়ে। আজ মায়ের চোখ থেকে অজর ধারা ঝরছে নোনা জল, তবুও কিছু বলার সাহস পাচ্ছে না ছেলের সামনে, কেননা মেয়ের ভবিষ্যৎ তার জন্যই নষ্ট হয়েছে। এদিকে নিতু কোথায় যাবে ভাবতে ভাবতে রুহিকে ফোন করে। হ্যালো রুহি। হ্যাঁ নিতু বল, এত রাতে ফোন দিলি যে? ফোন দিয়েছি সেটা বড় কথা না, বড় কথা হলো কেন ফোন দিয়েছি সেটা। এখন বল, আমাকে কি তোর বাসায় 2-3 থাকতে দিতে পারবি, নাকি ডিভোর্সি মেয়েকে জায়গা দিলে তোর আবার অমঙ্গল হবে? আরে বান্ধবী, কি বলছিস এসব? আর তোর বাড়ি থাকতে আমার বাসায় কেন আসতে চাচ্ছিস? এত কথা না বলে
থাকতে দিবি নাকি সেটা বল। আরে তোর জন্য আমার বাসার দুয়ার সব সময় খোলা আছে, তা কি হয়েছে বল দেখি। আমার জন্য সবাই অনেক সমস্যায় পড়তেছে, তাই বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা আমার বাসায় চলে আয়। ঠিক আছে, আসতেছি। নিতু তারপরে একটা অটো নিয়ে রুহিদের বাসায় চলে আসে। রুহির রুমে সবকিছু গুছিয়ে একটা দিন থাকে। দুদিনের মাথায় নিতু শুনতে পায় রুহির সাথে তার পরিবারের ঝামেলা হচ্ছে। তাই 3 দিনের দিন নিতু রুহিকে বলে, রুহি, আজকে আমি চলে যাচ্ছি তোদের এখান থেকে। তোরা আমার জন্য অনেক করেছিস। চলে যাচ্ছিস মানে কি, আর কোথায় যাবি? আল্লাহর দুনিয়ায় থাকার কি আর জায়গা কম আছে রে? আর তাছাড়া যার কেউ নেই তার আল্লাহ আছে, তিনি সব সমস্যার সমাধান করে দিবেন। দেখ নিতু, বাবা মার কথাই কিছু মনে করিস না। আরে নিজের পরিবারের কাছেই আমি একটা সমস্যা, আর তোরা তো চাকুরির সুবাদে পরিচিত। তোকে অনেক কথার সম্মুখীন করলাম, পারলে ক্ষমা করে দিস। আর হ্যাঁ, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। যাই হোক, ভালো থাকিস। নিতু সবকিছু গুছিয়ে নিয়ে রুহির কোনো কথা না শুনেই বেরিয়ে যায়। রুহি নিতুর যাবার দিকে চেয়ে আছে, 2 চোখ ভর্তি পানি টলমল করতেছে। নিতু কোথায় যাবে, কি করবে, কোনো কিছুই বুঝতে পারে না। নিতু সিএনজি নিয়ে পরিচিত একটা বোনের বাসায় ওঠে। সেখানে অনেক কষ্টের পরে 2 দিন থাকে। পরে আগের অফিসের পরিচিত একটা লোকের সাহায্যে অন্য একটা অফিসে চাকরি নেয়। সাথে একটা রুমের ও ব্যবস্থা হয়ে যায়। 1 মাস পরে নিতু ডেস্কে বসে কাজ করতেছে। এমন সময় পিয়ন এসে বলে তাকে জিম স্যার ডাকছে। নিতু অবশ্য জানে এই জিএম স্যার নতুন, তবে নিতুর সাথে দেখা হয়নি এখনো। নিতু তার কেবিনের সামনে এসে বলে, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওইদিকে মাসুদ সাহেব, আগের অফিসের জিএম, অন্যদিকে ঘুরে চেয়ারে বসে নিতুকে উদ্দেশ্য করে বলে, ওয়ালাইকুম আসসালাম। আরে নিতু ম্যাডাম আসো। মাসুদ সাহেবের কথা বেশ পরিচিত মনে হয় নিতুর, তবে কিছু না বলে ভেতরে প্রবেশ করে। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আপনি 1 মাস হলো এখানে জয়েন করেছেন, আমি এসেছি 15 দিন, অথচ আপনি আমার সাথে একটিবারের জন্য দেখা করলেন না। স্যার আমি আপনার সাথে দেখা করব মানে? আর আমি অন্য দিক দিয়ে কথা বলিনি, আমি কাজের জন্য দেখা করার কথা বলেছি। ও আচ্ছা, তা স্যার আপনি ওই দিকে ঘুরে কেন কথা বলতেছেন? দেখলে যদি পালিয়ে যান তখন কি হবে? আপনি বাঘ নাকি ভালু যে আমি পালিয়ে যাব? তোমার কাছে তার থেকেও বড় কিছু? মানে বুঝলাম না। নিতুর কথা শুনে মাসুদ সাহেব নিতুর দিকে ঘুরে রহস্যজনক হাসি দেয়। এদিকে নিতু তো মাসুদ সাহেবকে দেখে অবাক। কি বলেছিলাম না, যেখানে যাও পিছু ছাড়বো না। স্যার আমি আপনার জন্য ওই অফিসের চাকরিটা ছেড়ে এখানে এসেছি, আপনি এখানেও এসেছেন। কি করবো বলো, ফুল বাগান পরিবর্তন করেছে, তখন ভ্রমর কি আর সেখানে না এসে পারে? স্যার আমি আপনার সাথে ফালতু কথা বলার জন্য আসিনি, কোনো কাজ থাকলে বলেন, না হলে আমি আসি। দেখো নিতু, আমি তোমার প্রতি কিন্তু এক প্রকার দেওয়ানা, তুমি চাইলেই কিন্তু আমাকে একটু সময় দিতে পারো, বিনিময়ে নিচের প্রমোশনটাও পেতে পারো। চাই না আমার এই প্রমোশন, কোম্পানি আমার কাজ পছন্দ করলে এমনিতেই দেবে। আপনার মতো মানুষকে সময় দিয়ে নিতে হবে না। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওপরের কথাগুলো বলে নিতু মাসুদ সাহেবের কেবিন ছেড়ে চলে যায়। এদিকে নিতুর যাবার দিকে তাকিয়ে মাসুদ সাহেব হাসতে হাসতে বলে, ওয়ালাইকুম আসসালাম। কতদিন তেজ দেখাতে পারোস আমি সেটাও দেখে ছাড়বো। নিতু, তোর রূপের রস আমি খেয়েই ছাড়বো, এমনি এমনি চাকরি ছেড়ে এখানে আসেনি। এদিকে নিতু ডেস্কে এসে বসে মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে। যার হাত থেকে বাঁচতে এখানে আসলাম সেও এখানে এসে পড়ল। হে আল্লাহ, তুমি কি আমাকে একটু শান্তিতে বাঁচতেও দিবা না? আমার সংসার ভাঙলে, পরিবার হারা করলে, তবুও কি তোমার মন ভরেনি? নিতুর উপরের কথাগুলো মনে মনে বলে আর চোখের জল মোছে। এদিকে নেহাল নিতুদের আগের বাসায় খোঁজ নিয়েছে, তবে কাউকেই পায়নি, কেননা নাহিদ বাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছে। নেহাল মন মরা হয়ে বাসায় চলে আসে। নেহালকে এভাবে বাড়িতে ফিরে আসতে দেখে ওর মা বলে, কিরে নেহাল, তোর মুখটা এমন মলিন কেন? মা, আজকে বড় আশা নিয়ে নিজেদের বাসায় গিয়েছিলাম। তা কি শুনিনি তোর বিয়ে হয়ে গেছে? আরে না, আমি কি ওই বাসায় ওদের পাইনি, ওরা নাকি বাসা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। আমি আগেই বলেছিলাম যোগাযোগ করতে, ইগো দেখিয়ে যোগাযোগ করিস না, এবার মজা বোঝ। আল্লাহ জানে নিতু বিয়ে করে নিয়েছে কিনা।
ও অন্য কাউকে বিয়ে করবে না, আমি এটা কনফার্ম। যদি ওর মন বুঝতেই পারতি তাহলে তো আর ডিভোর্স হতো না। যদি ওর মন বুঝতে যেতাম তাহলে যে তোমাকে একা বাড়িতে থাকতে হতো। কেন? আমার শ্রদ্ধেয় শাশুড়ি মায়ের মুখে শুনেছিলাম নিতুর নাকি একা সংসার করার ইচ্ছে, তাই তোমার সাথে থাকতে সে রাজি না। কি বলিস? আমি তো শুনিনি। আর তাছাড়া তুই আমাকে বলতি তাহলে তো আর তোদের ডিভোর্স হতো না। আমি না হয় বাকি জীবনটা একাই কাটিয়ে দিতাম। মা, কি যে বলো না, আমি 1000টা বউ পরিবর্তন করতে রাজি আছি, তবে মাকে ছাড়তে না। কারণ আমার মায়ের কোনো দোষ ছিল না, এমনকি নিতু নিজেও তোমার দোষের কথা বলতে পারেনি। তার একটাই অভিযোগ, আমাদের ভালোবাসা নাকি তার কাছে বেশি হয়ে গেছিল। এই কথাগুলো তুই এখন বলতেছিস? হায় আল্লাহ। মা, এসব বাদ দিয়ে চলো, খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে বাবা, তুই বসে, আমি খাবার দিচ্ছি। তারপরে খাবার দিলে নিহার খাবার খেয়ে নেয়। এদিকে নিতুকে মাসুদ সাহেব প্রতিদিন বেড়া দিতে থাকে, যেটা নিতুর পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে উঠছিল। এই তো সেদিন নিতু ডেস্কে বসে কাজ করছে, এমন সময় মাসুদ সাহেব পেছনে এসে নিতুর কাঁধে হাত দিয়ে আস্তে করে চাপ দিয়ে বলে, হাই ঋতুরানী, কি করছো? মাসুদ সাহেবের ছোঁয়া পেয়ে নিতু চমকে ওঠে। নিতুর মনটাই চাইছিল টকলাটাকে একটা থাপ্পড় দিতে, তবে সেটা পারেনি। নিতু বসা থেকে উঠে শাড়ির আঁচল ঠিক করে বলে, এই তো স্যার কাজ করতেছি। স্যার বসেন। না, বসবো না। আচ্ছা নিতু, তোমার কি কফি খেতে মন চায় না? না স্যার, আমার কফি খেতে মন চায় না। তোমার মন তো ওটা মন না, ওটা একটা নিরামিষ। হ্যাঁ স্যার, আমি এরকমই। নিতু, অফিস শেষ করে আজকে চলো একটু শপিং করতে যাই। তোমার জন্য একটা নেকলেস পছন্দ করেছি। আমি আপনার নেকলেস নিব কেন? আপনার যদি পছন্দ হয়েই থাকে তো আপনি ম্যাডামকে নিয়ে দিবেন, উনি অনেক খুশি হবেন। আরে দৌড়, তুমি কি কিছুই বোঝো না? এত সুন্দর নেকলেস শুধু তোমার গলায় মানাবে। ওর গলায় দেওয়া আর গরুর গলায় দেওয়া একই কথা। আর সব থেকে বড় কথা, নেকলেসটা দেখলে মনে হয় শুধু তোমার জন্য তৈরি করা। নিতু মাসুদ সাহেবের কথার দিকে পরিবর্তন করার জন্য বলে, স্যার, আমাকে একটু অ্যাকাউন্ট রুমে যেতে হবে, আপনি একটু থাকেন, আমি ঘুরে আসি। আরে দৌড়, তোমার যেতে হবে না। তোমার কি কাজ বলো, আমি ফোন করে দিচ্ছি। এতটা পথ হেঁটে গেলে তোমার এত সুন্দর নরম পাটা ব্যথা হবে না? না স্যার, ব্যথা হবে না, আমি একটু ঘুরে আসি। নিতু উপরের কথাটা বলে মাসুদ সাহেবের আর কোনো জবাবের আশা না করেই চলে যায়। এদিকে মাসুদ সাহেব বসে বসে বলতে থাকে, শালার মাছ শিকার করে আসলেই কঠিন কাজ। আমি নেকলেস দিয়ে আদার দিলাম, তবুও ঠোকর দিল না। মাছ কত আদার না খেয়ে থাকবে? আমি বড়শি চলছি না পানি দেখে। আদার তোমাকে খেতেই হবে। মাসুদ সাহেব উপরের কথাগুলো বলে ওখান থেকে চলে যায়। এভাবে সে সব সময় নিতুকে অত্যাচার করতেই থাকে। নিতু অনেকবার অভিযোগও করেছে, তবে কোনো কাজ হয়নি, বরং অভিযোগ করার পর থেকে আরো বেশি বাজে ব্যবহার করে। এদিকে নিহাল আজকে অফিসে এসেছে কেমন কাজ হয় সেটা দেখতে। ও, আপনাদের তো বলাই হয়নি, নিতু যেই অফিসে চাকরি করে সেটা নিহালের অফিস, এটা নতুন করেছে। আর তাছাড়া নিহাল এই অফিসে তেমন একটা আসে না বললেই চলে। নিহাল কোম্পানির কিছু ফাইল চেক করতে চায়, যেই ফাইলগুলো নিতুর কাছে ছিল। তো নিতু ফাইল নিয়ে আসে। এদিকে নিহাল অন্যদিকে ঘুরে পেপার পড়তেছিল। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আসেন। নিতুর কাছে নিহালের কণ্ঠটা বেশ চেনা চেনা মনে হয়, তবে মনে করতে পারে না। এদিকে নিতুর বায়োডাটাতে একটা বোরখা পরা ফটো থাকায় নিহালও চিনতে পারে না। নিতু ফাইলগুলো টেবিলের উপর রেখে বলে, স্যার, আপনি যে ফাইলগুলো দেখতে চেয়েছিলেন সেগুলো এখানে আছে। বসে থাকেন, আমার মুড হলে ফাইল দেখবো, এখন আমি পেপার পড়ায় ব্যস্ত। ওকে স্যার। বেটা বচ্ছাত, ফাইল দেখতে চেয়ে এখন পেপার পড়তেছে কেন রে? পেপার কি পরে পড়া যাবে না? নিতু অনেক সময় বসে থাকার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:55 বাজে। তার জন্য নিতু নিহালকে বলে, স্যার, আপনার তো লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। আপনি লাঞ্চ করতে যাবেন না? হ্যাঁ, আমি বাসে যাব, আমার মা আমার জন্য হয়তো খাবার নিয়ে বসে আছে। আপনি ফাইলগুলো নিয়ে যান, পরে দেখবো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিতু ফাইলগুলো নিয়ে চলে আসে। ক্যান্টিনে বসে খাবার খাচ্ছে এমন সময় বাইরে তাকিয়ে নিহালকে দেখতে পায় গাড়িতে উঠতে। নিতু চোখের ভুল মনে করে চোখ ঘষে আবার তাকিয়ে দেখে কিছুই নেই। পরে দেখার ভুল ভেবে মনকে সান্ত্বনা দেয়। এদিকে মাসুদ সাহেব নিতুকে খুঁজে না পেয়ে ক্যান্টিনে চলে আসে।
ততক্ষণে নিতু অন্য জায়গায় চলে গেছে। বিকেলে নিতু বাসায় ফিরে রান্না করতেছে আর ভাবতেছে, আজকে আমি এটা কি দেখলাম বা কণ্ঠ শুনলাম? না, এটা কি করে হতে পারে? আর হলেই কি, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সেই কবে। এখন কি আর সে আমাকে মনে রেখেছে নাকি? নিতুর ভাবনায় ছ্যাদ ঘটে ভাত পুড়ে যাওয়ার গন্ধে। এদিকে নিহাল ওর মায়ের সাথে বসে গল্প করতেছে। নিহাল, ঋতু কোনো খবর জানতে পেরেছিস নাকি? কি করে পারবো, তার কোনো কিছুই তো আমার কাছে নেই। তুইও কম না। কত করে বললাম একটা ডিভোর্স দেওয়া মেয়ের আশা ছেড়ে দিয়ে নতুন কোনো মেয়েকে বিয়ে করে সংসার সাজা। না, তুই তো আমার কথা শুনলি না। দেখো মা, আমি জীবনে একটা মেয়েকেই বিয়ে করছিলাম। ওর স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। ওর জায়গায় আমি কাউকে বসাতে পারবো না। সে তো ঠিকই মনে হয় অন্য কাউকে নিয়ে ঘর বেঁধেছে, তাহলে তুই কেন পারবি না? নিতু আমাকে ডিভোর্স দিয়ে হয়তো নিজের কাছে জিতে গেছে, তবে আমি তার খুশি দেখতে পেয়ে জিতে গেছি। তুমি কি চাও না তোমার ছেলে তার ভালোবাসার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকুক? তোর সাথে কথা বলা আর পাগলের সাথে কথা বলা একই কথা। যা গিয়ে ঘুমিয়ে পড়। তোর বাপ তো মরেই গেছে, বেঁচে গেছে। আমার হয়েছে যত জ্বালা। তোকে বুঝাতে বুঝাতে আমি অর্ধেক বয়স পার করে ফেললাম। সমস্যা নাই মা, এখন পার্লারে নিয়ে মেকআপ করালে বয়সের ছাপ বোঝা যায় না। তখন তোমাকে একদম 17 বছরের তরুণীর মতো লাগবে। ফাজলাম করিস আমার সাথে? হ্যাঁ, ফাজিল ছেলে। তুমি বললে দেখেই তো বললাম। যা বাপ, ঘুমিয়ে পড়। হাসি ঠাট্টা অনেক হয়েছে। ওকে মা, শুভরাত্রি। শুভরাত্রি। তারপরে নিহাল ঘুমোতে চলে যায়। নিহালের যেন কিছুতেই ঘুম আসতেছে না। আগের সেই স্মৃতি যেন নিহালের চোখের সামনে ভেসে ওঠে। নিহাল একদিন রাতে ঘুমানোর জন্য চেষ্টা করতেছে, ঠিক তখনই নিতু এসে বলে, কি ব্যাপার মহারাজ, আপনার ঘুম হচ্ছে না নাকি? দেখো না নিতু, আমি ঘুমানোর খুব চেষ্টা করতেছি, তবে কোনোভাবেই আসতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিই। দেখবে 2 মিনিটে ঘুমে চলে আসবে। ঠিক আছে, দেখি আমার ডাক্তার বউয়ের হাতের ওষুধ কতখানি কাজ করে। নিহালের কথা শুনে নিতু হালকা করে একটা কিল দেয়। নিহাল নিতুর কোণে শুতে গিয়ে ঠাস করে ফ্লোরে পড়ে যায়। নিহাল উঠে মাথায় টোকা দিয়ে বলে, দূর, বউ চলে গেছে, তবে স্বপ্নটাকে নিয়ে যায়নি। আমার বউটা যে কোথায় আছে কে জানে, নাকি অন্য ছেলের ঘর সাজাচ্ছে কে জানে। নিহাল উপরের কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। এভাবেই পার হয় আরও বেশ কিছুদিন। একদিন বিকেলে নিহাল গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। ঠিক তখনই দোকানে দেখতে পায় নিতুর ভাই নাহিদ। তাই আর দেরি না করে নিহাল দ্রুত গাড়ির সাইড করে নাহিদের কাছে চলে আসে। নাহিদের কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এদিকে নিহালকে দেখে নাহিদ চিনতে একটুও ভুল করে না, তবে তাকে এভাবে দেখতে পেয়ে বেশ অবাক হয়ে যায়। আর অবাক হয়েই বলে, ওয়ালাইকুম আসসালাম। আরে নেহাল, কেমন আছো? এই তো ভাইয়া আছি কোনো রকমে। তা আপনারা কেমন আছেন? আসো বসো, চা খেতে খেতে কথা বলি। আচ্ছা ঠিক আছে। তারপরে ওরা দুজনে চা খেতে খেতে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে নেহাল নাহিদকে জিজ্ঞেস করে বসে, আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না তো? আরে না, বলো, কি জানতে চাও? নিতুর কি আবার বিয়ে হয়েছে? নিতু আর বিয়ে করেনি, ও বিয়ের নাম মুখে আনতেও ঘৃণা করে। তাহলে ও এখন কোথায় আছে? জানি না ভাই। আপনার বোন কোথায় আছে আপনি জানেন না? এটা কেমন কথা? নিহালের কথা শুনে নাহিদ ওদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। সবকিছু শুনে নিহাল বলে, কিন্তু ভাই, আমি তো নিতুকে কখনো ডিভোর্স দেইনি। আপনি তাকে বিয়ে দেওয়ার চেষ্টা কিভাবে করলেন? ডিভোর্স দেওনি মানে? ডিভোর্সের কাগজ আমি নিজের হাতে তোমার বাসায় পাঠিয়ে দিয়েছি। দেখুন ভাই, আমরা যদি আদালতে ডিভোর্স করতাম তাহলে সঙ্গে হয়ে যেত। আমরা সেটা করিনি, তা আপনারা আমার কাছে ডিভোর্স লেটার পাঠিয়েছেন যেন আমি সাইন করে দিই। তবে ভাই, একটা কি জানেন, আমি আপনার বোনকে এত পরিমাণে ভালোবাসি যে যার কারণে আজও সেই পেপারে আমার সাইন করা হয়নি। এখনও সেই পেপারটা আমার ওয়ার্ড্রোবে ড্রয়ারে পড়ে আছে। নিহালের কথা শুনে নাহিদ যেন আকাশ থেকে পড়ল। এমন অবস্থা! নাহিদ বেশ অবাক হয়েই জিজ্ঞেস করে, কি বলছো সব? তোমার মাথা কি ভাই পাগল হয়ে গেছে নাকি? আরে ভাই, আমি পাগল হতে যাবো কেন? আমি যেটা বলতেছি সেটা একদম সত্য। আমি আসলেই আপনার বোনকে ডিভোর্স দিতে পারিনি। সেই কথা এখন আর বলে কোনো লাভও নেই ভাই, কেননা আমরা তো ওকে বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছি। এখন কোথায় আছে কি করে তার কিছুই আমরা জানি না।
তাহলে কি আমি আর ওকে কখনো ফিরে পাবো না? সেটা একমাত্র আল্লাহ জানে। তোমার কপালে যদি নিতুকে আবার ফিরে পাওয়া লেখা থাকে তাহলে পেয়েও যেতে পারো। আল্লাহর কি লীলা খেলা, সেটা কেউ বুঝতে বা বলতে পারে না। আচ্ছা ভাইয়া, ভালো থাকেন, আমি তাহলে আসি, পরে আপনার সাথে যোগাযোগ করবো নি। ওকে ভাই, সাবধানে থাকিও। আর বললাম, বাসায় চলো। যেই বাসায় আমার বউ জায়গা পায়নি সেই বাসায় আমি কি করে যাই বলেন? নিহাল উপরের কথাগুলো বলেই সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। নিহাল এটা ভেবে অনেক খুশি যে নিতু এখনো বিয়ে করেনি। নিহাল তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে, যেটা দেখে ওর মা বলে, কি ব্যাপার বাজান, আজকে বাইরে থেকে এসি মায়ের প্রতি এত ভালোবাসা, ঘটনা কি? মা, আমি নিতুকে... কি, তুই নিতুকে পেয়েছিস? আরে না, আজকে নিতুর ভাইয়ের সাথে দেখা হয়েছিল, অনেকটা সময় কথা হয়েছে, তবে নিতুর কথা বলতে পারেনি, সে কোথায় কেউ জানে না। মানে কি, নাহিদ নিতুর ভাই হয়ে কেন জানে না তার বোন কোথায়? আসলে নিতুকে নিয়ে ওরা নাকি অনেক সমস্যায় ছিল, সমাজের সবাই নানান কথা শোনাচ্ছিল, আর নিতু নতুন করে বিয়ে করতে রাজি ছিল না, যার কারণে ওরা নিতুকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলিস এসব? আমি আগেই বলেছিলাম তুই বৌমার খোঁজ নে, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। আমি কি জানতাম নাকি যে এমনটা হবে? আমি তো চেয়েছিলাম ও একটু ডিভোর্স মেয়ের কি কষ্ট সেটা উপভোগ করুক। এখন কে জানতো এরকম কাহিনী ঘটবে ওর সাথে? আমি যদি জানতাম তাহলে সেই কবে ওকে আমি ফিরিয়ে আনতাম। এখন তো আর এসব কথা বলে লাভ নেই, যা হবার তো তা হয়েই গেছে। তার চেয়ে বরং তুই বৌমাকে খুঁজতে থাক, যদি সামনে পড়ে যায়। আমি তো চেষ্টা কম করতেছি না মা, কিন্তু আমি ওকে পেয়েই উঠছি না। কোথায় গিয়ে লুকিয়ে আছে কে জানে। চিন্তা করিস না, তোর ভালোবাসা যদি সত্যি হলে একদিন ঠিকই পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা, নিতু যখন এখনো বিয়ে করেনি, তখন তোকে রেখে আর কাউকে বিয়ে করবি না মনে হয়? মা, তোমার কথাই যেন সত্যি হয়, আমি ওকে ছাড়া কিন্তু একদম বাঁচতে পারবো না। তোকে কতদিন বলেছি মরার কথা বলবি না, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো বল? আচ্ছা মা, আর বলবো না, এবার একটু হাসো, তোমার মুখটা মলিন থাকলে একটুও ভালো লাগে না। ফাজিল ছেলে মাকে কষ্ট দিবে, আবার খুশিও করবে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে মা। এভাবে ওদের মাঝে অনেক কথা হয়। পরের দিন সকালে নাহিদ খাবার খাওয়ার সময় ওর মাকে বলে, মা, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা বাজান? গতকালকে নিতুর জামাইয়ের সাথে দেখা হয়েছিল। নিতু কি তাহলে আবার বিয়ে করেছে নাকি? এই জন্য ভালো লাগে না। কথা শেষ করার আগেই কথার মাঝে বাম হাত ঢুকিয়ে দাও। আমি কি বলেছি নিতু বিয়ে করেছে? তাহলে তুই না বললি নিতুর স্বামীর কথা? আরে বাবা, আমি নিহালের কথা বলছি। কি বলেছিস? নেহাল তোর সাথে দেখা করেছে? শুধু দেখাই না, বরং আরো আশ্চর্যজনক ঘটনা হলো, নিহাল নাকি এখনো ডিভোর্স পেপার সাইনই করেনি। কি বলিস? তাহলে তো ওদের এখনো ডিভোর্স হয়নি আইন অনুযায়ী। আর তাছাড়া আমরাও তাড়াহুড়ো করে ডিভোর্স পেপারে আর কোনো খবরও রাখিনি। তাই তো নিহাল নিতুর কথা জানতে চাইলো। আমি তো জানি না নিতু কোথায়, তাই বলতেও পারিনি। জানি না মেয়েটা কোথায় কিভাবে আছে। তাহিদ, তুই একটু রুহির সাথে কথা বলে দেখিস তো, কোনো খবর পাওয়া যায় নাকি। লাভ নেই, কেননা নিতু সেই সময় চাকরি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। ও চায়নি ওর জন্য কারো সমস্যা হোক। সব দোষ আমার। আমি যদি ওকে ভুল না বুঝতাম তাহলে এমনটা হতো না। জানো না মা, নেহালরা এখন অনেক বড় লোক। কি বলিস? আগে তো তেমন বড় লোক ছিল না। সেটাই তো, তবে নিহালের নানু বাড়ি নাকি অনেক ধনী ছিল। সেখানে টাকা পেয়ে নিহাল আর ওর মা ধীরে ধীরে ব্যবসা শুরু করে। এখন ওদের 2টা অফিস আছে। আমি নিজের হাতে মেয়ের সাজানো সোনার সংসারটা ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ হয়তো এর জন্য আমাকে কখনোই ক্ষমা করবেন না। এইসব বলে আর কি লাভ? যা ঘটার তা তো ঘটেই গেছে। এখন দেখার অপেক্ষা বাকি গল্পে কি ঘটে। নীরব দর্শকের মতন দেখতে থাকি, কোনো কিছু বলার তো আর অধিকার নেই। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে নিতুর শরীরটা আজকে একদম ভালো না। প্রচন্ড জ্বরের কারণে বিছানা থেকে উঠতেই পারছে না। তবু অনেক কষ্টে বিছানায় মায়া কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে নাস্তা করে ধীরে ধীরে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। নিতু আজকে একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে, দেখতে যেন একদম পরীর মতো লাগতেছে। নিতু অনেকটা সময় পরে অফিসে পৌঁছে যায়।
নিতুর ডেস্কে বসার সাথে সাথেই মাসুদ সাহেব ডেকে পাঠায়। নিতু বেশ বিরক্ত হয়ে মাসুদ সাহেবের রুমে অনুমতি নিয়ে প্রবেশ করে। নিতুকে দেখে মাসুদ সাহেব বলে, নিতু, আমার সোনা, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? আসো, আমার রানের উপরে বসো। উফ, তোমাকে এই খুলে বসানোর জন্য কতদিন হলো অপেক্ষা করে আছে। স্যার, আপনার লজ্জা করে না? আমি আপনার মেয়ের বয়সী, আর আপনি আমাকে এসব কথা বলতেছেন? দেখো সোনা পাখি, পুরুষ মানুষের কখনো বয়স দেখা হয় না, কেননা তাদের শক্তি থাকলেই সব করা সম্ভব। ছি স্যার, ছি। এই আপনার মতো মানুষের জন্যই এই সমাজে প্রতিটা পুরুষকে খারাপের কাতারে পড়তে হয়। নিতুর কথা শেষ হতে না হতেই মাসুদ সাহেব বসা থেকে উঠে নিতুর হাত ধরে টান দেয়। এমনিতেই নিতুর শরীরটা খারাপ, তবুও নিতু নিজের সবটুকু শক্তি দিয়ে মাসুদ সাহেবের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসে। মাসুদ সাহেব গালে হাত দিয়ে বলে, তুমি আমার গালে থাপ্পড় দিয়েছো, আমি কিছু মনে করিনি। তুমি আমার জান, এটুকু আদর তো দিতেই পারো। স্যার, এখন তো শুধু থাপ্পড় দিয়েছি, আগে যদি ফের এমন করেন তো পায়ের জুতো খুলে মারবো, মনে রাখবেন। সে না হয় মারলে সমস্যা নেই, তবে একটা কথা কেন বোঝো না? তোমার এখন প্রমোশন দরকার, আমার সাথে একটু সময় কাটালেই কিন্তু প্রমোশনটা পেয়ে যাবে। আর তাছাড়া আমি বুঝি না তোমার কি এমন সমস্যা আমার সাথে সময় কাটাতে, যেখানে তুমি কি করলে না করলে সেটা দেখার বা খোঁজ নেবার মতো কেউ নেই। যদি জামাই থাকতো সেটা আলাদা কথা ছিল। স্যার, দয়া করে আমার দিক থেকে নজরটা একটু সরিয়ে নিন প্লিজ। কেন বোঝেন না? আমি আর 10টা ডিভোর্সি মেয়ের মতো না। দেখো নিতু, আমি অনেক কিছু তোমাকে পাওয়ার জন্য সহ্য করেছি। এখন তুমি যদি নিজের ইচ্ছে আমার সাথে বিছানায় না যাও তো আমি জোর করতে বাধ্য হব। আপনার যা মন চায় তাই করতে পারেন, আমি সেটা নিয়ে ভয় পাই না। নিতু উপরের কথাটা বলার সাথে সাথেই মাসুদ সাহেব নিতুকে নিজের কাছে টেনে নিয়ে জোর করতে শুরু করে। নিতু কোনোভাবেই তার থেকে ছাড়া পাচ্ছিল না। নিতু হাতের কাছে থাকা ফুলদানি দিয়ে মাসুদ সাহেবের মাথায় আঘাত করে, যার জন্য মাসুদ সাহেব নিতুকে ছেড়ে দেয় আর নিতু পালিয়ে যায়। এদিকে মাসুদ সাহেবের মাথায় রক্ত চেপে ধরে, মনে মনে শয়তানি বুদ্ধি করে আর নিতুকে কিভাবে শাস্তি দেওয়া যায় সেটা চিন্তা করে। তো একটা পর্যায়ে মাসুদ সাহেব নিতুর নামে বসের কাছে অভিযোগ দাখিল করে। স্যার, আপনি তো সব কথা শুনেন, এখন কি করবেন করেন। দেখুন মিস্টার মাসুদ, আমি খোঁজ নিয়ে দেখেছি মেয়েটা অনেক ভালো, তাহলে আপনি তার নামে এমন অভিযোগ কেন করতেছেন? স্যার, ভালো না ছাই, সে এক নাম্বারে ধান্দাবাজ। আপনি জানেন আমার কাছে 2 লক্ষ টাকা চেয়েছিল, আমি না দেওয়ায় মাথার এই অবস্থা। আমি তদন্ত করে দেখছি কার কি দোষ। তবে মিস্টার মাসুদ, একটা কথা মনে রাখেন, আমার অফিসে অন্যায়কারীর কিন্তু কোনো ছাড় নেই। স্যার, আপনি ওকে ডেকে জিজ্ঞেস করেন, আমি সত্যি বলতেছি। সেটা আমি দেখতেছি, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার, একটু তাড়াতাড়ি দেখবেন। উফ, মাথা কি ব্যথা। মাসুদ সাহেব উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এদিকে নেহাল তদন্ত করতে শুরু করে। মাসুদ সাহেবের ঘরে নেহাল একটা গোপন ক্যামেরা ফিট করেছিল, সেটা থেকে ফুটেজ বের করে প্লে করতেই নিতুর মুখটা নেহালের সামনে ভেসে ওঠে। নেহাল একধানে তাকিয়ে থাকে, মনে মনে বলে, হায় আল্লাহ, বউ আমার অফিসে চাকরি করে আর আমি তাকে পুরো দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। এবার আর তোমাকে ছাড়ছি না। আর শালা ফোনের পুত আমার বউকে নিয়ে খারাপ মন্তব্য, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। নেহাল খুব ভালো করে ফুটেজ চেক করে দেখে নিতুর কোনো দোষ নেই, বরং তার ইজ্জত রক্ষা করার জন্য মাসুদ সাহেবের মাথা ফাটিয়েছে। নেহাল মাসুদ সাহেব আর নিতুকে পরের দিন ঠিক সকাল 10টায় ডেকে পাঠায়। নেহাল আগে থেকেই বসে আছে, মাসুদ সাহেবও চলে আসে, কিন্তু নিতুর এখানে আসার কোনো নামগন্ধ নেই। সেটা দেখে মাসুদ সাহেব বলে, দেখছেন স্যার, সে অন্যায় করেছে বলি এখন আপনার সামনে আসতে ভয় পাচ্ছি। আমি তো কোনো অন্যায় করিনি, তাই সৎ সাহস নিয়ে আপনার সামনে আগেই হাজির হয়েছি। সেটাই তো দেখতেছি। তা মিসেস নিতু কি অফিসে এসেছে? কি জানি স্যার, আজকে আমি তাকে দেখিনি, মনে হয় পালিয়ে গেছে। মাসুদ সাহেবের কথা শেষ হতে না হতেই নিতু দরজায় দাঁড়িয়ে বলে, আমি কোনো অন্যায় করিনি যে ভয় পেয়ে পালিয়ে যাব। নিতুর কথা শুনে নেহাল নিতুর দিকে একঘেয়েমি তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই যেন আসমান থেকে পড়েছে। নেহাল নিতুর ধ্যান ভাঙতে বলে, মিসেস নিতু ভেতরে আসেন। ধন্যবাদ স্যার। আচ্ছা মিসেস নিতু ম্যাডাম, আপনার নামে মাসুদ সাহেব যে অভিযোগ করছে সেটা আপনি কি কবুল করছেন? স্যার, আমি কোনো অপরাধ করিনি। উনি একজন খারাপ চরিত্রের মানুষ, তাই আমি এইসব করেছি। স্যার, দেখেছেন এই মেয়ের কি সাহস, আপনার সামনে বসে মিথ্যা বলছে। এই মেয়ের সাহস তো থাকবেই, কোনো এক সাহসী পুরুষের বউ ছিল যে। মানে কি বলছেন? কিছু না,
আচ্ছা মিস্টার মাসুদ, আপনি এবার একটা কথা বলেন তো, সেদিন আপনার কেবিনে কি ঘটেছিল? স্যার সেটা তো আপনাকে বলেছি আমি। আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওই যে টিভিতে যেই দৃশ্য দেখা যাচ্ছে সেটা কি? নিতু আর মাসুদ সাহেব ফুটেজ দেখে দুজনেই অবাক। মাসুদ সাহেব ভয় পেয়ে ঢোক চিপতে চিপতে বলে, স্যার আপনি এটা কোথায় পেলেন? আমার রুমে তো কোনো সিসি ক্যামেরা নেই। আপনার আগের জন ঠিক এমন ছিল, তাই আমি গোপন ক্যামেরা সেট করেছিলাম। আপনি এমন চরিত্রের, আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি ওর প্রতি ফিদা হয়ে গেছিলাম আর ভেবেছিলাম একজন ডিভোর্সি মেয়ের সাথে এসব কিছু করলে সমাজ কিছু বলবে না। মাসুদ সাহেবের কথা শেষ হতে না হতেই নেহাল গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে বলে, চুপ থাকেন, অসভ্য লোক একটা। আপনি জানেন সে কে? হ্যাঁ স্যার, জানবো না কেন? সে ডিভোর্সি মেয়ে, তাই তো তার পরিবার তাকে বাড়ি ছাড়া করেছে। মারবো একটা থাপ্পড় যদি আবার ওকে ডিভোর্সি বলেন। ডিভোর্সিকে ডিভোর্সি বলবো না তো সতী সাবিত্রী বলবো? মাসুদ সাহেবের কথা শুনে নেহালের চরম পর্যায়ে রাগ ওঠে আর নিতুকে বলে, নিতু, তোমার পায়ের জুতা খুলে ওর গালে মারো। নিতু যেন নেহালের এমন রাগ দেখে ভয়ে চুপসে গেছে, কেননা এই নেহাল আগের নেহালের সাথে মিলছে না। নিতুকে চুপ দেখে নেহাল আবারও বলে, কি হলো, আমি বললাম না তোমার জুতা দিয়ে ওর গালে মারো? নিতু এবার পায়ের জুতা খুলে মাসুদ সাহেবের গালে মারতে থাকে। বেশ কিছু সময় মারার পরে নেহাল বলে, হয়েছে, আর মারতে হবে না। মাসুদ সাহেব, জীবনে বেঁচে থাকলে আর এমন কাজ করিয়েন না। আর হ্যাঁ, আপনাকে আমার কোম্পানিতে আর দরকার নেই, বেরিয়ে যান এখান থেকে। স্যার আমি আর এমন কাজ করবো না, আমাকে ক্ষমা করে দিন দয়া করে। আর একটা কথা বললেই দারোয়ান ডাকতে বাধ্য হব। মাসুদ সাহেব কোনো কথা না বলে সোজা বেরিয়ে যায়। এদিকে নিতু মুখটা মলিন করে চলে যেতে নিলেই নেহাল বলে, কোথায় যাচ্ছ? মা আমাকে তার বৌমাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। তো আমি কি করব? আমি তো আর আপনার বউ না, তাই না? তো আমার বউকে? সেটা আমি কি করে বলবো? কানের নিচে 4-5টা দিলেই সব বুঝতে পারবে। এই যে মিস্টার, আমি কিন্তু আপনার বউ নই যে এভাবে ধমক দিয়ে কথা বলবেন। আমার অধিকার আছে এভাবে ধমক দিয়ে কথা বলার। তা মিসেস নিতু, এই কয়েক মাসে কেমন এনজয় করলে? একটা ডিভোর্সি মেয়ের সাথে কি কি ঘটে? ডিভোর্স নামটা শুনলেই ভিতরটা কেঁপে ওঠে। এর থেকে মনে হয় নরক যন্ত্রণা অনেক ভালো। যাই হোক, নতুন করে বিয়ে করনি কেন? আবার যদি ডিভোর্স করতে হয় সেই ভয়। কিন্তু তোমার তো ডিভোর্স হয়নি। আমি নিজে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। সেই পেপারটা আজও ড্রয়ারে পড়ে আছে। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ডিভোর্স দেবো? তাহলে এতদিন খোঁজেননি কেন? আমি বেঁচে আছি কি মরে গেছি, বা অন্য কাউকে বিয়ে করে ঘর বেঁধেছি? দেখলাম যেহেতু তোমার ডিভোর্স দেওয়ার অনেক শখ হয়েছিল, তো ডিভোর্সের কি মজা সেটা একটু পেয়ে নাও। আজ আমি সবার কাছে খারাপ, পরিবারের কাছে তো একটা বোঝা, যার কারণে বাড়ি ছাড়াই হতে হয়েছে। তুমি কি জানো এতদিন আমি তোমাকে কি রকম খুঁজেছি? এমন কোনো জায়গা নেই যে তোমাকে খোঁজা বাদ রেখেছি। এমনকি তোমার ভাই পর্যন্ত তোমার খবর দিতে পারেনি। আমি আপনাদের এত কষ্ট দিয়েছি, সেই তুলনায় আমাকে তো ঘৃণা করার কথা, তবু আপনি আমাকে খুঁজেছেন। কি করব বলো, তোমার ভালোবাসার কাছে আমার মনে যে ঘৃণার সৃষ্টি হয়েছিল সেটা টিকতে পারেনি। এখনো আমাকে এত ভালোবাসেন? ঠিক কতটা ভালোবাসি সেটা ঠিক জানি না, তবে তোমার প্রতি আমার ভালোবাসা আগের থেকে এক বিন্দুও কমেনি। আপনি হয়তো আমাকে ভালোবাসেন, তবে আমি তো আপনাকে ভালোবাসি না। তোমাকে ভালোবাসতে বলেছে কে? আমি আমার বউকে ভালোবাসি, আমরা অফিসের কর্মচারীকে নয়। ওরে বাবা, তাই নাকি? তা আমি যে এখন এই অফিসের কর্মচারী হয়েই আছি, এত কথা বলতেছেন কেন? ওই তো মনের গহিনী জমে থাকা কথাগুলো বলে দেখছি, ঠিক আছে নাকি? ও আচ্ছা, আমি তাহলে আসি। কোথায় যাবে? কোথায় আর যাব? আপনার অফিসে তো আর আমার চাকরি থাকবে না, তাই আল্লাহ আবার যেখানে চাইবে জুটিয়ে দেবে চাকরি, সেইখানে যাব। আমি কি বলেছি এখানে তোমার চাকরি থাকবে না? একটা খারাপ মেয়েকে কি আর আপনি আপনার অফিসে রাখবেন, যে কিনা দিনে দুপুরে তার স্যারের সাথে? নিতু উপরের কথাগুলো বলে শেষ করার আগে নেহাল বসা থেকে উঠে নিতুর ঠোরজোড়া নিজের দখলে করে নেয়। আজ অনেক দিন পরে নিতুর কাছে সেই আগের অনুভূতি এসে ধরা দিয়েছে। হাজারবার নেহালের কাছ থেকে ছাড়া পেতে চেয়েই যেন ছাড়তে ইচ্ছে করতেছে না। আজ যেন নিতুর মনে হচ্ছে এভাবে সারা জীবন জড়িয়ে রাখো। নেহাল পাক্কা 5 মিনিট পরে নিতুকে ছেড়ে দিতে দুজনেই হাঁপাতে থাকে। ছাড়লেন কেন? আর একটু হলেই তো
পটল তুলতে যেতাম। তাহলে অমন কথা কেন বললে? আমি জানি না আমার বউ কেমন চরিত্রের মানুষ? আপনার কাছে হয়তো আমি অনেক ভালো, তবে আমার কাছে আপনি তো ভালো হতে পারেননি। আমি হয়তো খারাপ তাই তোমার কাছে ভালো হয়ে উঠতে পারিনি। ওই তাই তুমি আমার কাছে ভালো। আমার কাছে তোমার কোনো দোষ নেই। এই যে আমি আপনাদের মা ছেলেকে এত এত কষ্ট দিয়েছি, তবুও বলছেন আমার কোনো দোষ নেই। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা, আমি তাহলে এখন বাসায় যাই। তুমি কি আমার বাসা চেনো যে বলছো বাসা যাবে? দেখেন, আমি আপনাদের সাথে যেই অন্যায় করেছি, তারপর আমি আর আপনার বাসায় যেতে চাই না। তোমার কি মাথা ঠিক আছে? আমি এতদিন ধরে খুঁজে আজ তোমাকে কাছে পেয়েছি আর বলছো বাসায় যাবে না? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আপনি ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করে সুখে সংসার সাজিয়ে নিন। এ মনের গহিনে তুমি আসো আর সারা জীবন তুমিই থাকবে। তোমাকে যদি ভোলার হতো তাহলে আরো আগেই বলে যেতাম। দেখেন, মানুষ কিন্তু সবসময় ভালো জিনিসের পেছনেই ঘোরে, আর আপনি পড়ে আছেন আমার মতো খারাপ মানুষের পিছনে। আমার যে ওই খারাপ মানুষটাকেই পাশে লাগবে? এমন তো হতে পারে আমি আপনার সাথে কিছুদিন সংসার করে আবার অন্য কারোর ঘরণী হয়ে চলে গেলাম, তখন কি করবেন? এতদিনে যেহেতু এটা করতে পারেনি, আশা করা যায় মৃত্যুর আগ পর্যন্ত সেটা করতেও পারবো না। বুঝি না, আমার মতো খারাপ মেয়ের প্রতি আপনার এত বিশ্বাস কোথা থেকে আসে? দেখো নিতু, আমি এত কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি, তাই আর চাচ্ছি না কথা বলতে। তুমি আমার সাথে বাসায় চলো। আর হ্যাঁ, একটা কথা শোনো, মা বলেছি তোমাকে আমার বাসায় নিয়ে গেলে আর কখনো তোমার বাসায় আসতে দেবে না। কেন কেন? কেননা তুমি আমার বাসায় থাকাকালীন এমন ছিল না। যখন আমার বাসা থেকে তুমি তোমার বাসায় চলে আসলে তখন এসব নাটকের সৃষ্টি হলো। এই জন্যই আমাকে আপনার সাথে না নিয়ে যাওয়াটাই বেটার মনে হয়। তুমি আমার সাথে নিজের ইচ্ছেতে যাবে নাকি আমি জোর করে কাঁধে তুলে নিয়ে যাব? প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি এই মুখ আপনার মায়ের সামনে দেখাতে পারবো না। আপনি তবু ভুল করে দেখে ফেলেছেন। দেখো নিতু, আইন অনুসারে তুমি এখনো আমার বিয়ে করা স্ত্রী। আপনি ডিভোর্স পেপারে সাইন করেন নাই, সেটা আপনার সমস্যা। আমি তো নিজের ইচ্ছেতেই সাইন করেছি, দেখেননি সেটা? আচ্ছা মানলাম তুমি তোমার ইচ্ছেতে আমাকে ডিভোর্স দিয়েছো। একটাবার বুকে হাত দিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না? কেন এত ছেলে মানুষই করতেছেন বলেন তো? আমি বললাম না আপনার সাথে যেতে পারবো না। নিতুর কথা শেষ হতে না হতেই নেহাল নিতুকে কাঁধে নিয়ে বাইরে যেতে থাকে। এদিকে নিতু নেহালের কাঁধে কিল ঘুষি দিয়ে যাচ্ছে আর ছাড়তে বলতেছে। আর অফিসের সবাই বসের এমন কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তবে তারপরে জেনেছে নিতু আর নেহালের সম্পর্কের কথা। নেহাল গাড়ির কাছে এসে নিতুকে নামিয়ে দিয়ে বলে, এই যে মহারানী, নিজের ইচ্ছেতে গাড়িতে উঠবেন নাকি আবার কোলে তুলতে হবে, কোনটা? নেহালের কথার জবাবে নিতু কিছুই বলে না। নিতু অন্যদিকে তাকিয়ে আছে রোবটের মতো, যেন সবার সামনে দিয়ে এভাবে নিয়ে আসায় বেশ লজ্জা পেয়েছে। নিতুকে এভাবে চুপ থাকতে দেখে নেহাল আবারও বলে, বুঝেছি, এভাবে বলে হবে না, আমার কাজ আমাকেই করতে হবে। নেহালের কথা শুনে নিতু এবার বলে, না না, উঠতেছি। দেখছেন না সবাই কেমন করে তাকিয়ে আছে? আপনার শরম বলতে কিছু নাই। বউ আমার সাথে যাচ্ছে না, তাহলে শরম দিয়ে কি পানি খাবো? হ্যাঁ, আজ মনে হচ্ছে আপনার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। স্বামীর ভালোবাসার কাছে স্ত্রী হারলে কিছু যায় আসে না। আমরাই তো। এবার উঠে বসো। নিতু আর কিছু না বলে গাড়িতে উঠে বসে। নেহাল নিতুকে নিয়ে সোজা শপিং মলে চলে আসে। নিজের পছন্দের সব কিছু কিনে নিয়ে সোজা পার্লারে চলে আসে। সেখান থেকে নিতুকে নতুন বইয়ের মতো সাজিয়ে গাড়িতে এসে বসে। গাড়ি চালাচ্ছে আর নিতুকে দেখছে, যেটা দেখে নিতু লজ্জায় লাল হয়ে বলে, কি দেখছেন এমন করে? আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জা পেলে আমার কিছু করার নেই। নিজের বউটাকে এত মাস পরে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? আমি কি কোথাও হারিয়ে যাচ্ছি নাকি যে এভাবে দেখতে হবে? সেটা না, আসলে আজকে তোমাকে এত সুন্দর লাগছে যে আমি চাইলেও চোখ সরাতে পারছি না। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? আমি সুন্দর সেটা শুধু আপনার চোখেই, বাকি সবার কাছে তো আমি একটা বাজে মেয়ে। দেখো নিতু, আমি বারবার বলতেছি তুমি এসব কথা আমার সামনে ভুলেও বলবে না। ঠিক আছে, সেটা না হয় নাই বললাম, তবে আপনার মায়ের সামনে
আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো বলবেন কি? এই যে আমার সামনে যেই মুখ নিয়ে দাঁড়িয়ে আসো, আপনার সামনে তো আমি বসে আছি, দাঁড়িয়ে থাকলাম কই? মজা তো ভালোই করতে শিখে গেছো দেখছি। জানেন, আপনার কাছ থেকে চলে আসার পর আমি মনে হয় এই প্রথম হাসলাম। আহারে আমার সোনা বউটা কত কষ্ট সহ্য করেছে, তবে তোমার নিজের দোষেই কিন্তু কষ্ট পেয়েছো, কেউ তোমাকে হাতে তুলে কষ্ট দেয়নি। আমি কি একবারও বলেছি আমি নির্দোষ? আমি তো 1000 বার বলেছি আমি দোষী। তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেকই করেনি। যদি বিবেক কাজ করতো তাহলে গিয়ে আপনার মতো এত ভালো মনের স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যেতাম। আমি জানতাম একদিন তুমি নিজের ভুল বুঝতে পারবে, সেই জন্য আজও ডিভোর্স পেপারে সাইন না করে প্রতিটা রাতে হাত বুলাই, তবে কখনো সাইন করার সাহস করতে পারিনি। আমার বিশ্বাস আর তোমার প্রতি ভালোবাসা ছিল, আজকে ফাইনালি তুমি তোমার ভুলটা বুঝেই গেলে। নেহালের কথা শুনে নিতু চোখের পানি ধরে রাখতে পারে না। নিতু নেহালকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এদিকে নেহাল নিতুর চোখের পানি মুছে দিয়ে বলে, এই পাগলি কি করতেছো? হ্যাঁ, তোমার কান্নার জলে তো পুরো মুখের শ্বাসটাই নষ্ট হয়ে যাবে। যাক, তাতে কি, আপনার বউ এমনিতেই সুন্দর আছে, সবাই এমনিতেও সুন্দর বউ পেয়েছেন বলবে। এক বউকে দুইবার পেলাম। খুব মজা নিচ্ছেন কিন্তু। বউটা আমার একটু তো মজা নিতেই হবে। এবার নামো, আমাদের বাসায় এসে গেছি। এত বড় বাসা? এটা আমাদের নতুন বাসা। তুমি চলে যাওয়ার পরে আমরা সিলেট চলে গেছিলাম, সেখান থেকে 2-1 মাস হলো এসেছি এখানে। আমি আপনাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিয়েন। আরে পাগলি, ক্ষমা না করতে পারলে কি আর সাথে করে বউ সাজিয়ে নিয়ে আসি নাকি? জানি না আম্মা কিভাবে দেখবে আমাকে। দেখো না তো, আমার মা সবসময় তোমাকেই ভালোবাসতো, আর এখনো তোমাকে তার মেয়ে হিসেবে মানে। শুধু তুমি নিজেই তাকে মেয়ে হারা করছিলে। ওদের কথা বলার মাঝে নেহালের মা গাড়ির কাছে চলে আসে বরণ ডালা নিয়ে। কেননা নেহাল আগেই ফোন করে ওর মাকে নিতুর ব্যাপারে সবকিছু বলেছে। নিতুর শাশুড়ির কাছে আসতেই নিতু তাড়াতাড়ি পা ছুঁয়ে সালাম করে। যে নিতুর মাঝে আকাশ পাতাল তফাৎ। নিতুর শাশুড়ি নিতুকে পা থেকে তুলে বুকে টেনে নিয়ে বলে, মারে, তোর স্থান আগেও আমার বুকি ছিল, এখনো আমার বুকি আছে। আম্মা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এই যে মা শোন, আমি তোকে পেয়ে আগের সব কষ্ট ভুলে গেছি মা। আমিও চাই তুই সব ভুলে আবার নতুন করে শুরু কর। আপনি পাশে থাকলে আমি সব কিছুই করতে পারবো। আম্মা, আমি আপনার কাছে পুত্রবধূ না, বরং আমি আপনার কাছে মেয়ের অধিকার চাই। আপনি আমাকে মেয়ের অধিকার দিবেন? পাগলি মেয়ে একটা, আমি তো তোকে আমার মেয়ে হিসেবে এই ঘরে এনেছিলাম, আজও তোকে সেই আসনে রেখেছি। তারপরে নেহালের মা নিতুকে বরণ করে ঘরে নিয়ে যায়। ঘরে আসার পরে নেহাল ডিভোর্সের ব্যাপারটা এনে বলে, কিন্তু এই যে দেখো তোমার পাঠানো সেই ডিভোর্স লেটারটা। দয়া করে ওটা আর আমাকে দেখাবেন না, আমি ওটার জন্য অনুতপ্ত। এই যে আমি এটা আগুনে পুড়িয়ে ফেললাম। যাক, আজ আমি আমার ছেলেকে নিয়ে চিন্তা করা বাদ দিলাম। আর এই যে মিশুন, হ্যাঁ মা, বলো। তোকে কিন্তু আমি আর কখনোই তোদের বাড়িতে পাঠাবো না। একবার পাঠিয়েই এতটা মাস মা ছেলে কষ্টের আগুনে পুড়েছি, আর সেই কষ্টের আগুনে পুড়তে চাই না। মা, আজ থেকে না, আরও কয়েক মাস আগে থেকেই আমার পরিবার শেষ হয়ে গেছে। আজ থেকে এটাই আমার পরিবার। এভাবে ওদের মাঝে অনেক কথা হয়। নেহাল ও নেহালের মা নিতুকে সব ভুলে আগের মতোই বুকে টেনে নেয়। তারা আগের সব ঘটনাকে গল্পের মতো ভুলে যেতে চায়। তাহলে আমরা কেন কারোর প্রতি রাগ অভিমান ভুলতে পারি না? ভুল বোঝাবুঝি তো এই সংসারে হামেশাই হয়ে থাকে, আর হবেই। তাই বলে কি সবকিছু থেমে থাকবে? মোটেও থেমে থাকবে না, সব নিজের মতোই চলতে থাকবে। নিতুর সাথে আজকে নেহালের দ্বিতীয় বাসর রাত। যদিও পুরাতন রাতের কথা নতুন করে আর কি বলবো, তবে ওরা পুরাতন রাতকে নতুন করে পালন করতে থাকুক। আমরা চলেন ফাঁকে গিয়ে কথা বলি, ওদের ডিস্টার্ব করা আমাদের ঠিক হবে না। 2 দিন পরে নিতুর ভাই জানতে পারে নিতু আর নেহাল এক হয়ে গেছে। তারা নিতুদের বাসায় চলে আসে। নিতুর শাশুড়ি সোফায় বসে পান বানাচ্ছিল। যদিও সে তেমন পান খায় না, তবে মাঝে মাঝে খায় আর কি।
এমন সময় কলিং বেল বাজলে কাজের মেয়ে গিয়ে দরজা খুলতেই নাহিদ, ওর বউ এবং নিতুর মা ভিতরে প্রবেশ করে। আসসালামু আলাইকুম। মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা, আমি ভালো আছি। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তা আমার বোনকে দেখছি না যে? এই তো নিতু নিহালের সাথে একটু শপিং করতে গেছে। তোমরা বসো, ওরা এসে পড়বে। আচ্ছা ঠিক আছে, এই মিষ্টিগুলো রাখেন। কাজের মেয়ে এসে মিষ্টিগুলো নিয়ে যায়। এদিকে নিতুর মা পেছনে দাঁড়িয়ে আছে, আর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। কোন মুখেই বা কথা বলবে। তবুও নিহালের মা আগ বাড়িয়ে বলে, আরে বিয়ান সাহেবা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তা আপনি কেমন আছেন? আগে একটু ভালো ছিলাম না, ওই আপনার মেয়েকে আবার ফিরে পাওয়ার পর থেকে একদম ভালো হয়ে গেছি। বিয়াই, আগের সব ভুলে চলেন না, আমরা আবার আগের মতন করে শুরু করি। আমি ওইসব কিচ্ছু মনে রাখিনি, আপনারাও ভুলে গেলে খুশি হব। ওই তো আমার মেয়ে আর আমার ছেলে চলে এসেছে। নেহালের মায়ের কথা শুনে সবাই পেছনে তাকিয়ে দেখে নিতু আর নেহাল এসেছে। নেহাল সবার সাথে কথা বললেও নিতু কোনো কথা না বলে রুমে চলে যায়, যেটা দেখে নেহাল বলে, আপনারা কিছু মনে করি না, আসলে ওর রাগ একটু বেশি তো, তাই এমনটা করছে। আমরা ওর সাথে যা করেছি তার তুলনায় এটা কিছুই না বাবা। আমরা ওর উপরে অনেক বেশি অন্যায় করেছি, যা কখনো ক্ষমার যোগ্য না। আর ওসব বাদ দিন তো। মা, তুমি সবাইকে খাবার না দিয়ে বসে বসে গল্প করে পেট ভরাচ্ছ কেন? এই মাত্র এসেছে, তুই বৌমাকে বুঝিয়ে নিয়ে আসে, আমি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে মা। নেহাল উপরের কথাটা বলেই রুমে চলে যায়। নেহাল গিয়ে দেখে নিতু বিছানায় শুয়ে কান্না করতেছে। নেহাল নিতুর মাথায় হাত বুলিয়ে দিতেই নিতু নেহালের বুকে মাথা রেখে কান্না করে বলে, ওরা কেন এসেছে? ওদের কাছে তো আমি মরে গেছি। জান পাখি এমন করে বলে না, তোমাকে তারা ভালোবাসে বলেই তো দেখতে এসেছে। ভালোবাসা না ছাই, সেই দিন আমাকে রাতের আধারে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। একটি রাত থাকতে চেয়েছিলাম, তাও থাকতে দেয়নি। ওইসব কেন মনে করতেছো বলো তো? আমি কি আগের কোনো কিছু মনে রেখেছি? আমি এইসব মৃত্যুর আগও পর্যন্ত ভুলতে পারবো না। তুমি ওদের খেয়ে চলে যেতে বলো। এমন করে না শোনা, তুমি তাদের সাথে কথা না বললে সবাই কি মনে করবে বলো? তুমি কি চাও আমি সবার কাছে ছোট হয়ে যাই? না, আমি আর তোমাকে কোনোভাবেই কষ্ট দিতে চাই না। এই তো আমার লক্ষ্মী বউ, এবার চলো নিচেতে সবাই একসাথে খাবার খাবো। শাড়িটা চেঞ্জ করি, না হলে আবার সবাই বলবে আমার স্বামী আমাকে পরার জন্য কিছুই দেয় না। সবাই জানে আমি কেমন, তোমার পরনে যেটা আছে সেটাই নতুন। এবার চলো, সবাই অপেক্ষা করতেছে। তারপরে নেহাল নিতুকে সাথে নিয়ে নিচে চলে আসে। তবে নিতু নিচের দিকে মাথা দিয়েছিল। কারো সাথে কথা না বললে নিতুর মা নিতুর কাছে এসে মাথায় হাত দিয়ে বলে, মা, আমাদের ক্ষমা করে দে, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি যার ক্ষমার অযোগ্য। হ্যাঁ রে বোন, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি। প্লিজ বোন আমার, আমাদেরকে তুই ক্ষমা করে দিস। তুই ক্ষমা না করলে আমরা যে মরেও শান্তি পাবো না। তোমাদের কারোর উপরে আমার কোনো রাগ বা অভিমান নেই, সব আমার কপালের দোষে হয়েছে। আমি ওইসব মনে করতে চাই না। ভাইজান বসেন, আগে খাবার খেয়ে নিন, পরে কথা বলতে পারবেন। তারপরে সবাই একসঙ্গে খাবার খেতে বসে। নিতু সবাইকে নিজ হাতে বেড়ে খাওয়ায়। খাওয়া শেষ হলে সবাই বাড়িতে যাওয়ার জন্য বলে, অনেক সময় হলেই তো আমরা এসেছি। তা বিয়ান সাহেবা, আপনারা আমাদের বাসায় কবে যাবে? দেখুন বিয়ান, আমরা আপনার বাড়িতে যাব আসবো, কোনো সমস্যা নেই। তবে আমি আমার মেয়েকে কখনো আপনার বাড়িতে পাঠাবো না, সেটার জন্য আমাকে ক্ষমা করবেন। একবার যে শাস্তি পেয়েছি সেটা আমি দ্বিতীয়বার পেতেই চাই না। তাই বলি নিতুকে আমার বাড়িতে পাঠাবেন না? পাঠাবো না সেটা তো বলিনি, কিন্তু আপনাদের বাসায় যাবে। তবে এই ধরেন আমার সাথে বা নেহালের সাথে গিয়ে ঘুরে আসবে, আপনার বাড়িতে রাত থাকতে পারবে না। আপনি কি বোঝাতে চাইছেন আমরা নিতুর কানপোড়া দিয়ে নষ্ট করেছি, যার জন্য আমাদের বাড়িতে পাঠাবেন না? সেটা তো আমাদের থেকে আপনারাই ভালো বলতে পারবেন। কেননা বৌমা যখন আমার বাড়িতে ছিল তখন তো ডিভোর্সের ব্যাপারে কোনো কথাই বলেনি। আপনার বাড়িতে গিয়েই কেন কি এমন হলো যে সোজা ডিভোর্সের কথা উঠলো? মেয়েটাকে কষ্ট দিয়েছেন, তাই সেই সিদ্ধান্ত। দেখুন বিয়ান, ওইসব কথা বলে আর সম্পর্কের মাঝে ফাটল ধরাইয়েন না। এমনিতেই ওদের মাঝে অনেকগুলো মাস হারিয়ে গেছে।
এবার দয়া করে ওদের সুখী সংসার করতে দিন। দোয়া করি মেয়ের আমার আপনার পরিবারে ভালো থাকুক, আর যেন আগের মতন কোনো সমস্যা না হয়। যখন আপনার সময় হবে তখন ওদের সাথে নিয়ে আমার বাসায় থেকে ঘুরে আইসেন। অবশ্যই আসবো। আত্মীয়তা করেছি, যাতায়াত না থাকলে কি আর হবে বলেন? আপনি ঠিক কথাই বলেছেন মা, যাওয়া আসা না থাকলে আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে না। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। বিকেলে নিতুর পরিবারে সবাই চলে যায়। নিতু এখন বাড়ির সব কাজ করে, সাথে অফিস দেখাশোনা করে। আর শাশুড়িকে তো কোনো কাজ মনের ভুলেও করতে দেয় না। এমন ছেলের বউ পেয়ে মিসেস নাজিয়া বেগম খুবই খুশি। সে ভাবতে পারেনি এভাবে সব ঠিক হয়ে যাবে। দিন বিকেলে নিহাল আর নিতু অফিস থেকে ফিরতেছে, ঠিক তখন মাসুদ সাহেব ওদের সামনে এসে দাঁড়িয়ে যায়। কি ব্যাপার স্যার, আপনি খারাপ চরিত্রের মেয়ের সাথে কি করেন? আমার মতো আপনারও কি ওর প্রতি লোভ জেগেছে নাকি? মাসুদের কথা শুনে নিহাল আর একটা মুহূর্ত দেরি না করে মাসুদের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আর ঝাঁঝালো কণ্ঠে বলে, তোর সাহস তো কম না, আমার বউকে নিয়ে বাজে কথা বলিস। আপনার বউ মানে? তুই জানিস নিতু আমার বিবাহিত স্ত্রী, একটা ভুলের কারণে আমরা আলাদা ছিলাম। কিন্তু ম্যাডাম যে বলেছে সে নাকি ডিভোর্সি মেয়ে। ও আমাকে ডিভোর্স দিয়েছিল, আমি তো আর দেইনি। মাপ চা ওর কাছে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আগে জানলে আপনার সাথে কখনোই এমন আচরণ করতাম না। আপনি আমার সামনে থেকে এই মুহূর্তে দূর হয়ে যান, না হলে আমি যে কি করে বসবো আল্লাহ জানে। রাগ করেন না ম্যাডাম, আমি এক্ষুনি চলে যাচ্ছি। মাসুদ সাহেব সেখান থেকে চলে যায়। এদিকে নিহাল নিতুকে নিয়ে সোজা একটা কফি শপে চলে আসে। দুজনে কফি খাচ্ছে আর গল্প করতেছে। আপনি কেন ওনার শরীরে আঘাত করতে গেলেন? এখন সে যদি আপনার কোনো ক্ষতি করে বসে? তোমার কি মনে হয় তোমার স্বামী এইসব লোক দেখে ভয় পায়? আরে ওদের মতো মানুষদের পাওয়ার আমি অল টাইম পকেটে নিয়ে ঘুরি। তবে যাই বলেন, আপনার হুঙ্কারে বেচারা সেই ভয় পেয়েছে। নিতু আর নেহাল কথা বলতেছে, এমন সময় রুহি কাছে এসে বলে, আরে বান্ধবী, তুই এখানে? আর কখন আসলি? আরে রুহি যে, তুই এখানে কি করে? আমি একটা কাজে এসেছি। তা বান্ধবী উনি কে? ও, তোর সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এ হচ্ছে আমার স্বামী, মানে আগে যার সাথে আমার বিয়ে হয়েছিল সেই। আর এ আমার বান্ধবী রুহি। ও মাই গড, এটা কি করে সম্ভব? তুই যাকে ডিভোর্স দিয়েছিলি সে আবার ফিরে তোর স্বামী হয়ে এসেছে? তাহলে পুরো কাহিনীটা শোন, বুঝে যাবি। তারপর নিতু সবটা খুলে বলে। রুহিও বুঝে যায় আর খুব খুশি হয় নিতুর খুশির কথা শুনে। ওরা কিছু সময় গল্প করে চলে যায়। বাসায় এসে সোফায় বসে বউ শাশুড়ি বসে গল্প করতে শুরু করে। দুজনের মাঝে এত মিল যা বলে বোঝানো যাবে না। কেউ কাউকে ছাড়া বোঝেই না। ওদের সংসার হাসি খুশি ভাবে চলতে থাকে। সব ভুলে আবার নতুন করে সংসারটাকে সাজিয়ে তোলার চেষ্টায় আছে নিতু। ওরা ওদের সংসার করতে থাকুক, আমরা বরং চলেন বিদায় নেই। অনেক তো হলো, আর কত গল্প বলবো। বলতে বলতে মন ব্যথা হয়ে গেছে। এই গল্পের কাহিনীর সাথে বাস্তবের কোনো মিল নেই, তাই কেউ বাস্তব চিত্র খুঁজে মেলানোর চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে। আবার কথা হবে নতুন কোনো গল্পের মাঝে। আল্লাহ হাফিজ।